যখন আপনি কোনো সাইটের কাজ করতে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটের প্রথমে করবেন একটা যে ফোল্ডার বানিয়ে নিতে হবে, ফোল্ডার ইন্ডেক্স, যে কোনো একটা মানে প্রত্যেকটা ফোল্ডার মানে আমার একটা ওয়েবসাইট, একটা ফোল্ডার মানে একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইট। এটা আমরা ক্লাস 2 নামে একটা ফোল্ডার বানাবো, এটা আমার একটা ওয়েবসাইট হিসেবে কাজ করে। আর এটার মধ্যে ফার্স্ট অফ অল একটা ফাইল থাকবে কি নামে index.html, index.html যেখানে দেখেন ইয়া কিন্তু ওপেন করা না, যেহেতু এখানে ওয়েবের ক্লাস হয় না, নরমালি অন্য কোনো ক্লাস হয়, এটা এই পিসিতে আমার এক্সটেনশন অফ করা। আমি কাজ করার আগে এক্সটেনশনটা অন করে নিই। অন করার পর এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম index.html। এখন আমার এটা index.html এজ ব্রাউজার, যে কোনো ব্রাউজার হোক, হয়তো এটার ডিফল্ট ব্রাউজার এজ দাও, এই জন্য এজ আসছে। ঠিক আছে, এখান থেকে ডিফল্ট অ্যাপসে গিয়ে ব্রাউজারটা জাস্ট চেঞ্জ করে দিই। লাগবে আমার যে .html গুগল ক্রোম পেজ চলে আসছে। আর এই পুরো ফোল্ডারটারে আমি কোড এডিটর ওপেন করে নিই। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড। ঠিক আছে, এখানে চাবি যে ডু ইউ ট্রাস্ট দ্য অথর অফ দ্য ফাইল অর ফোল্ডার। আপনি যে ফোল্ডারটা ওপেন করছেন, এখন ভিএস কোড তো আপনি ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারতেছেন। ওই যে আমরা ওখানে নতুন কোনো ফাইল বানাইলে ওটা অটোমেটিক এখানে চলে আসে না, তার মানে সে আপনার ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারতেছে। এটার পারমিশন আপনি তাকে দিতেছেন যে হ্যাঁ, আমি সফটওয়্যারটাকে ট্রাস্ট করি, আমার এই ফোল্ডারটা সে অ্যাক্সেস করতে পারবে। আবার ইন কেস কোনো একটা পিসিতে আপনি বসলেন, ওখানে ভিএস কোড আছে, কিন্তু হয়তো ওখানে এই যে এক্সপ্লোরার মেনুতে এই অপশনটা নাই, তখন আমার কি করা লাগবে? তখন আমার ওই ম্যানুয়ালি এখানে গিয়ে ওপেন ফোল্ডার এখান থেকে ওপেন করা লাগবে। আরেকটা কাজ যেটা করতে পারেন, যে এই যে উপরে আমার সার্চ বারটা আছে না, ইউআরএল এর মতো, এই জায়গায় ইউআরএল টা কেটে নিয়ে লিখবেন সিএমডি। ঠিক আছে, সিএমডি এটা হলো আপনার কমান্ড প্রম্পট। মানে আমরা উইন্ডোজ নরমালি কিন্তু দেখতে এরকম, আমরা লিনাক্স ইউজ করছেন বা লিনাক্স দেখছেন, লিনাক্স বা উবুন্টু, রেড হ্যাট ওএস, এরকম অনেকগুলো ওএস থাকে, উইন্ডোজের মতো বিভিন্ন ওএস থাকে। এখন উইন্ডোজটা সবচেয়ে বেশি ইউজ হয় কি জন্য? কারণ এটা আমরা গ্রাফিক্যাল একটা ইন্টারফেস আছে এটার মধ্যে। এই যে আমি সুন্দর দেখতে পাচ্ছি একটা ফাইল আছে, ব্যাকে গেলে এই যে এখানে একটা ফোল্ডার ফোল্ডার ফোল্ডার, ডাবল ক্লিক করতেছি, এটা ওপেন হয়ে যেতেছে, এই জন্য সহজে ইউজ করা যেতেছে। কিন্তু যখন এই সিস্টেমটা আসছে, মানে কম্পিউটার সিস্টেমটা আসছে, তখন কিন্তু বিষয়গুলো এত সহজ ছিল না। তখন আমার সবকিছু কমান্ড দিয়ে দিয়ে করা লাগতো। মানে একটা ফোল্ডার ওপেন করার জন্য আমার একটা কমান্ড দেওয়া লাগতো, কি কি ফোল্ডার আছে ওই ফোল্ডারের মধ্যে বা কি কি ফাইল আছে দেখার জন্য কমান্ড দেওয়া, মানে সব কাজ কমান্ড দিয়ে দিয়ে। এখন যেমন সুন্দর একটা মানে সফটওয়্যারে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়, তখন এরকম ডাবল ক্লিক করে ওপেন হইতো না, সবকিছুতে আমার কমান্ড দেওয়া লাগতো। তো যেহেতু এটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস নিয়ে আসছে, আনার পর কি করছে, ওই কমান্ডের সিস্টেমটা কিন্তু থাকে। আর অনেক কাজ আছে যখন আমার কমান্ডটা দরকার হয়, যেমন এই সেম জিনিসটাই, যে আমি এই ফোল্ডারটাকে আমার ভিএস কোডে ওপেন করব, তখন আমার কমান্ড প্রম্পট দেওয়া লাগবে। ঠিক আছে, আমাদের উইন্ডোজে ডিফল্ট একটা কমান্ড প্রম্পট থাকে, এখানে গিয়ে যদি আপনি সিএমডি লিখে সার্চ করেন, দেখবেন এই যে কমান্ড প্রম্পট, এটা হলো কমান্ড দেওয়ার জন্য। এটা ইয়েতে কিবোর্ডে কিভাবে আনে? কিবোর্ডে এই যে উইন্ডোজ প্রেস করে, উইন্ডোজ কিবোর্ডের উইন্ডোজ বাটন। না না, মানে একদম আপনি যে ডিরেক্ট সিএমডি উইন্ডোজ ক্লিক করে সিএমডি চলে আসছে। এটা হলো মনে করেন আপনার কমান্ড দেওয়ার জায়গা, কোড এডিটর যেমন কোড লিখবো, এটাও একটা লেখার জায়গা যেখানে আমরা শুধুমাত্র কমান্ড দিতে পারি উইন্ডোজে কাজ করার জন্য। আর এই কমান্ড প্রম্পটটা বাই ডিফল্ট, যেমন আমি ওই যে ফোল্ডারের পাথ হিসাব করছিলাম যে index.html আমি লিখতেছি, এখন এখান থেকে আমার ওই ইমেজে যাইতে হলে কোথায় যাইতে হয়, কোন ফোল্ডারের ভিতরে ঢুকতে হয়, এভাবে হিসাব করছি না। এই কমান্ড প্রম্পটটা তো তাহলে কোথাও না কোথাও থেকে ওপেন হইতেছে। তো এটা বাই ডিফল্ট ওপেন হয় আপনার ইউজার থেকে। এই যে এই পিসিতে ইউজারটা আছে, সিতে যে ইউজার, সি ড্রাইভে যে ইউজারটা আছে, এই যে FC75 প্রিমিয়াম, এখান থেকে দেখতে ওপেন হচ্ছে। এখান থেকে পরে আপনি মুভ করে আস্তে আস্তে সি ড্রাইভ, ডি ড্রাইভ, অন্য কোনো ফোল্ডারের মধ্যে
যেতে পারে, ঠিক আছে। আর এই জিনিসটাই এখন আমি যদি এই ইন্ডেক্স ফাইল মানে এই যে ক্লাস 2 এই ফোল্ডারটা ওপেন করতে চাই, তাহলে আমার কমান্ডটাই ক্লাস 2 এর মধ্যে দেওয়া লাগবে। তার মানে আমার এই সি ড্রাইভ থেকে আবার ডি ড্রাইভে আইসা এই ক্লাস 2 এর মধ্যে আসা লাগবে। মানে পুরোটা কি হাতে টাইপ করতে হবে? হাতে, অথবা আমি যদি দেখি এটা ট্রাই করে, এটা এখান থেকে দিয়েও আসার কথা, এখানে দিয়ে আমাকে ম্যানুয়ালি পুরোটা মানে এই যে এই প্রিমিয়ার ফোল্ডার থেকে আমার এখানে আসতে হলে যেভাবে আসা লাগে, এই ফোল্ডারের ভিতর এই ফোল্ডার ই ড্রাইভের ভিতরে ক্লাস 2 এর ভিতরে এই নামে ফাইল এভাবে যাওয়া লাগে, ঠিক আছে। তো এত কষ্ট না করে কি করব, এই কমান্ড প্রম্পটে আমরা এই জায়গায় ওপেন করব এই ফোল্ডারের ভিতরে, ঠিক আছে। এখন যদি আমি এই যে পাথটা আছে না, এখানে এটা কেটে দিয়ে লিখি জাস্ট সিএমডি এন্টার, দেখুন এখানেও কমান্ড প্রম্পট ওপেন হয়েছে। চেঞ্জটা কোথায়, এখন আমার কমান্ড প্রম্পটটা কোথায় ওপেন হয়েছে দেখেন, এই ড্রাইভের মধ্যে ক্লাস 2। একটু আগে কিন্তু আমার সি ড্রাইভে ছিল, এখন আমার এইখানে, এখন আমি যে সব কমান্ড দিব সব আমার এই জায়গায় অ্যাপ্লাই হবে, ঠিক আছে। মানে এখানে সিডি একটা ইয়ে থাকে, সিডি মানে হলো চেঞ্জ ডাইরেক্টরি। এই যে কমান্ড গুলো এগুলো আপনার ওই যে লিনাক্স এর মধ্যে সেম ভাবে কমান্ড ইউজ করা হয়, ঠিক আছে। সিডি মানে হলো চেঞ্জ ডাইরেক্টরি। সিডি দিলে কি হলো, মানে সিডি দিলে আমি কোনো একটা ফোল্ডারে ঢুকতে পারি, যেমন ধরেন আমি এই যে ই ড্রাইভ এখানে আছি না, এখানে আমি সিএমডি টা ওপেন করলাম, ঠিক আছে। এই যে ই ড্রাইভ, এখন আমি কোথায় আছি, ই ড্রাইভ। এখন আমি কিন্তু জানি না এই ড্রাইভের মধ্যে কি কি আছে, ঠিক আছে। তখন একটা কমান্ড কাজ করে এলএস, এলএস উইন্ডোজ এর মধ্যে এলএস কাজ করে। এখন ধরেন আমি এখান থেকে মানে আমি জানি এখানে কি কি ফাইল আছে, এখান থেকে আমি যাইতে চাই কোথায়, ক্লাস 2। তখন আমি যদি বলি যে চেঞ্জ ডাইরেক্টরি, এখন আমার যে ডাইরেক্টরি আছে বাই ডিফল্ট ই ড্রাইভ, এখন আমি ই ড্রাইভ থেকে যেমন চেঞ্জ করে আমি আরেকটা ডাইরেক্টরিটা চেঞ্জ করে আমি এখন এটার মধ্যে থেকে এই সেম লিখতে হবে আপনার ক্লাস 0 এখানে যাইতে চাই, ঠিক আছে। দেখেন আমার ডাইরেক্টরি কি চেঞ্জ হয়ে গেছে। একটু আগে ছিলাম আমি ই তে, এখন আমি আছি কোথায়, ক্লাস 2 তে। ওই একই জিনিস, এইভাবে ক্লাস 2 তে আসলাম, অথবা আমি ডাইরেক্ট ক্লাস 2 এর মধ্যে এসে ওটা ওপেন করব, স্ল্যাশ করে আর ডাইরেক্ট ক্লাস 2 তে এসে ওপেন করব। এখানে এসে আপনাকে বলতে হবে কোড স্পেস ডট, এই যে স্পেস যে ডট দিলাম, এই ডটটা দ্বারা বোঝানো হয় যে আমি এই কোডে ওপেন করব। কোড মানে হলো এটা শর্ট ফর্ম, এই যে ভিজুয়াল কোড, ওটারই মানে সিনট্যাক্স এটা কোড স্পেস ডট। এই ডট মানে হলো অল বোঝায়, মানে এই ফোল্ডারের ভিতর যা আছে সবকিছুকে কোডের মধ্যে ওপেন করতে। এখান থেকে এন্টার দিলে দেখবেন যে ভিএস কোড ওপেন হয়ে গেছে প্লাস টু। দেখুন এটা হলো ওইটা অপশন যদি না পান, তখন তো আপনি আবার ওই পিসিতে বসে ভিএস কোড আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবেন না, ঠিক আছে। তখন তো আবার আর্জেন্ট কোনো ভাবে ওপেন করা দরকার ফোল্ডারটা, তখন এই কমান্ড প্রম্পট দিয়ে ওপেন করা, ঠিক আছে। এরপর এটা আমি চাইলে কেটে দিতে পারি, ওপেন করা হয়ে গেছে, কাজ শেষ। আর এটার ভিতরেও একটা বাই ডিফল্ট এই সিএমডি থাকে, এটাকে বলা হয় টার্মিনাল। এটা হলো ভিজুয়াল কোডের নিজস্ব কমান্ড প্রম্পট, ঠিক আছে। যে টার্মিনাল, নিউ টার্মিনাল, এই যে নিচে এরকম একটা কমান্ড প্রম্পট আসবে ই ড্রাইভের মধ্যে প্লাস, এখানেও আপনি কমান্ড দিতে পারেন, ঠিক আছে। আর এই ইন্ডেক্স ফাইল এখানে আমরা কি করছিলাম, একটা বয়লার প্লেট দিছিলাম। বয়লার প্লেট নেওয়ার শর্ট ফর্ম কি ছিল, কিবোর্ডের শিফট 1 ট্যাব, শিফট 1 ট্যাব। ওটাতে না, এটা আপনি ইয়াতে আছে কমান্ড প্রম্পটে আছে। তো ওইটা দিয়ে ভিএস কোডে যায়, এখানে ভিএস কোড মনে হয় নাই সিগুলোতে। খেয়াল রাখতে হবে আমি যে ইয়ে ওপেন করতেছি কমান্ড প্রম্পটটা ওই ফোল্ডারে ওপেন করতে হবে যেখানে আমার তো নেই না, আচ্ছা সমস্যা নেই, যেখানে আমার ইন্ডেক্স ফাইলটা আছে এই জায়গাতে আমার সিএমডিটা ওপেন করতে হবে, ঠিক আছে। এখানে গিয়ে কোড স্পেস ডট, আমার ভিএস কোডে ওই ফোল্ডারটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর হলো আমার বয়লার প্লেট, কিবোর্ডের শিফট 1 ট্যাব, শিফট 1 ট্যাব, কন্ট্রোল ট্যাবটা এখানে অনেক ইম্পর্টেন্ট, কিবোর্ডের ট্যাব বাটন, ঠিক আছে। এখন আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করব, এক্সটেনশন। আমরা এখানে যেমন ডাবল ক্লিক করে ওপেন করতে পারতেছি না, এখন আমার ফাইলটা ওপেন হইছে কোথায়, ই ড্রাইভের মধ্যে ক্লাস 2002, ক্লাস 2002। এটা আসলে হচ্ছে কি যে ক্লাস 02 মাঝখানে এই যে %20 টা লিখতেছেন না, এই %20 টা হলো আমার স্যার আমাদের এটা কি এই যে %20 এটা হলো স্পেসের কোড, আর এটা মানে ওনাদের ফাইলের একটা কোড আছে, মানে প্রত্যেকটা সিম্বলের শুধু স্পেস তো নিতে পারেন, এভাবে স্পেস তো কখনো ইউআরএল হয় না,
ইউআরএল মাস্টার কোন স্পেস আছে, স্পেসের পরিবর্তে একটা সিনট্যাক্স বসানো হয়, ঠিক আছে? ওইটার সিনট্যাক্স হলো আপনার পার্সেন্ট টু। আচ্ছা এই জন্য মনে হয় 0 2 না থাকতো তাও কি মানে 2 0 তো পারছেন। 2 আসবে। ওখানে যে কোনো কিছু বাস মানে স্পেস মানে হলো পার্সেন্ট 2। আমি যদি এটার নাম ক্লাস অন্য কিছু চেঞ্জ করে দিতাম, কেস এই ফোল্ডারটার নাম যেটা এখন ক্লাস 3 করে দিলাম, ঠিক আছে? এবং সেটা বিএস কোড অলরেডি ওপেন আছে, এজন্য এটা ফাইল নেমটা চেঞ্জ করা যাবে না। যদি এটার নাম অন্য কোনো কিছু দিতাম, তারপর আমার এখানে সেম 20 আসতো, আর এটা স্পেসের কোডই এটা পার্সেন্ট 20, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু বলতেছি এই ফাইলটা আমার কি ভয়েস ইয়ে সহ বয়স হয়নি কোনো। এই জন্য এটা দিলাম, মানে এপিসি রেকর্ড করলে ভয়েস আসতো না, মানে এখানে মাইক্রোফোন নেই। এই যে এখানে এক্সপ্লোরেটরি, মানে এটা আপাতত আমার ওপেন আছে কোথায়, আমার ডাইরেক্টরির মধ্যে না, এটা কোনো হোস্টিং এ নাই, এটা আমার পিসির মধ্যে একটা ফাইল আছে, জাস্ট আমি ডাবল ক্লিক করে ওপেন করছি, ফাইল থেকে দেখতে পাচ্ছি ইউ আর ভিউইং এ লোকাল অর শেয়ার্ড ফাইল। বাট যখন একটা ওয়েবসাইট কাজ কমপ্লিট হয় বা লাইভ থাকে, তখন কিন্তু এটা কোনো নির্দিষ্ট পিসিতে থাকে না, ঠিক আছে? তখন ওটা কোথায় থাকবে, ওটা কোনো একটা পিসিতে থাকবে, কোনো একটা হার্ড ডিস্কেই থাকবে, বাট ওই হার্ড ডিস্কটা এমন একটা পিসির মধ্যে থাকবে যেটা কখনো অফ হয় না, 24/7 রান করে। 24/7 রান করে। কারণ আমার এই যে পিসিটা, এই ফাইলটা আছে মূলত কোথায়, আমার ডি ড্রাইভের মধ্যে না, ই ড্রাইভে। আর এই ই ড্রাইভটা আছে কোথায়, আমার এই পিসির মধ্যে, এই পিসি না, ধরো ওই পিসির মধ্যে কোনো একটা এইচডিডি একটা হার্ড ডিস্ক আছে অথবা এসএসডি আছে, ওটার মধ্যে এটা আছে না? যেখান থেকে আমি ডাবল ক্লিক করে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। কোনো কারণে যদি ওই হার্ড ডিস্কটা অফ হয়ে যায়, তাহলে কি আমি এই ফাইলটা সিস্টেমটা না আমি তো এটা অ্যাক্সেস করতে পারবো না, আমার পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে। তো ওয়েবসাইট যদি আমি বানাই, আমার এমন একটা জায়গায় রাখা লাগবে ফাইলটা যেটা মনে করেন যে 24/7 ওপেন থাকে, মানে এক্সেপ্ট ডিভাইস না। এক্সট্রা একটা ডিভাইস যেটা 24/7 ওপেন থাকে, তাইলে কি আমি যে কোনো টাইম ওইটাকে অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে? তো এই যে যে কোনো একটা ডিভাইস 24/7 ওপেন করা থাকে, মানে ওপেন থাকা লাগবে, এই জিনিসগুলো আচ্ছা হলো আমাদের এটা হচ্ছে আমাদের তো নেটের বিজনেস, এগুলো কি মানে মাইক্রোটিকের সাথে কানেক্টেড সিস্পিয়ার? না, ওই কারণ আমাদের হলো নেটওয়ার্কিং 24/7 আমাদের রান করা লাগে। কিছুটা ওই টাইপেরই, বাট ওটা হলো আপনার নেটওয়ার্কিং এর জন্য, মাইক্রোটিক সিসিএনএ সিসকো এগুলো ইউজ করা। এইটা হলো আপনার সব ওই রকমই, এই যে নেটওয়ার্কটা যে কাজ করে, মানে এটার যে হার্ড ডিস্ক, আর আমার পিছনে তো হার্ড ডিস্ক আছে, মানে এখানেও হার্ড ডিস্ক আছে, তাহলে কি এই ইউআরএলটা আপনি আপনার বাসা থেকে অ্যাক্সেস করতে পারবেন? না আর এটা হ্যাঁ। লোকাল না পারবেন, কারণ এখানে বলছি এটা তো ইউআরএল না, এখানে বলছি ই ড্রাইভের মধ্যে ও এটা ফাইলটা দেখাচ্ছে এই ফাইলটা আছে। এখন আপনার পিসিতে ই ড্রাইভে কি এই নামে ফাইল আছে? না তাহলে তো সে কি বলবে না আসবে না। যে নট ফাউন্ড বাই, খালি আছে। তার মানে এখন এটা যদি লাইভ সার্ভারে থাকে তখন তো কোনো একটা এসএসডিতেই আছে, বাট আমার এসএসডি থেকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না, বাট ওই এসএসডিটাতে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, কারণ ওই এসএসডিটা একটা নেটওয়ার্কিং এর সাথে কানেক্ট করা থাকে, ওই নেটওয়ার্কিং এর কাজগুলো করে আপনার মানে স্পেসিফিক একটা ইয়ে থাকবে। সিসকো সিসিএনএ ওগুলা দিয়ে ওই নেটওয়ার্কিংটাতে কাজ করে, ঠিক আছে? যেমন এই কাজগুলো মূলত করে ডাটা সেন্টার গুলো, ডাটা সেন্টার গুলোতে আসলে ওই এক্সট্রা কিছু না, কি থাকে আমাদের বিশাল বিশাল মনে করেন ইয়া সাজানো থাকে, ওই কিচেনের র্যাকের মতো সাজানো থাকে, ওটার ভিতরে বিশাল বিশাল আপনার ডাটা 2 টেরাবাইট 3 টেরাবাইট 1000 টেরাবাইট 2000 টেরাবাইটের হার্ড ডিস্ক এসএসডি অনেকগুলো হার্ড ডিস্ক থাকে, অনেকগুলো এসএসডি থাকে। তারপরে এইগুলোর আপনার 24/7 ওপেন রাখা হয়, ওইগুলারই আপনার একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে পাবলিক করে রাখা হয়, যাতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। আর ওই যে হার্ড ডিস্কটা আছে ওইখান থেকে আপনি বা যে ওয়েবসাইট বানাবেন বা যার ওয়েবসাইট লাগবে সে একটা অ্যামাউন্ট কিনে নেয়, কারণ আমার এখানে এসএসডি আছে, অবশ্যই তার একটা লিমিটেশন থাকে, 500 জিবি 1 টেরাবাইট এরকম। ওইখান থেকে ওখানে তো কয়েক হাজার হাজার টেরাবাইট আছে, একটা যদি 1 টেরাবাইট হয়, এই রুম ভর্তি যদি আমি রাখি কয়েক কোটি টেরাবাইট হয়ে যাবে, ঠিক আছে? তো ওইখান থেকে ধরেন আপনি একটা অ্যামাউন্ট কিনে নিলেন, যে প্রায় 500 জিবি আমি কিনে নিলাম আপনার এখান থেকে, ভাড়া নিলাম, কিনে নেওয়া যায়, মানে ভাড়া নেওয়া যায়, আপনার এখান থেকে আমি 500 জিবি ভাড়া নিলাম, মান্থলি বা ইয়ারলি যেভাবে ভাড়া নিলাম, এই 500 জিবির মধ্যে আমি আমার কিছু ফাইল, আমার এরকম একটা ইনডেক্স সিস্টেমের ফাইল আছে, ইমেজ আছে, অডিও ভিডিও, এগুলো আমি রাখবো, এগুলো আমি রাখবো। এই যে স্টোরেজটা আপনি কিনে নিলেন, এটাই হলো হোস্টিং। আচ্ছা ওই যে .com ডট কম হলো ডোমেইন, ওটা তো পরে আসছে, ওটা হলো যেটা স্টোরেজ কিনলাম, এরকমই আমার ফোল্ডারের মধ্যে, যে এখানে যেমন একটা ফোল্ডার আছে, ও আপনিও আপনাকে এরকম একটা ফোল্ডার দিবে, ফোল্ডারটার নাম হবে পাবলিক এইচটিএমএল, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই নামে একটা ফোল্ডার দিবে, বলবে যে এই ফোল্ডারটা আপনার জন্য, এই ফোল্ডারটা হলো আমার এই এত নাম্বার, এই মানে কোন একটা হার্ড ওনার ডাটা সেন্টার কোন একটা এসএসডির মধ্যে ধরেন 500 জিবি 1000 জিবি 1 টেরাবাইট যতটুকু কিনেন আপনি, এটা আমি আপনাকে ভাড়া দিলাম,
আপনি এখান থেকে যখন ফাইলে গুগল ড্রাইভের মতো, গুগল ড্রাইভে একটা ফোল্ডার স্টোরেজ থাকে, ওইটাও মনে করেন গুগল ড্রাইভের মতো, গুগল ড্রাইভ, আইক্লাউড। আইক্লাউডের মতো। তো ওইখানে আপনি আপলোড করলে ওটা ওই এসএসডির মধ্যে গিয়ে জমা হবে। ঠিক আছে, এই যে স্টোরেজটা আপনি কিনলেন এটাকে বলা হয় হোস্টিং, এটাই হোস্টিং। আর ডোমেইনটা হলো এই যে আমি যে বললাম ই ড্রাইভের মধ্যে ক্লাস 02 এর মধ্যে index.html, তাহলে আমার আচ্ছা, ইন্ডেক্স তাহলে তো নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম তো এরকম। না, ওখানে তো আপনি আপলোড দিতেছেন। ওরা আপলোড দিয়ে রাখতেছে, বাট এটা হ্যাঁ, পাবলিক। ওরা সবাই public হোস্টিং, না। প্রত্যেক ওয়েবসাইটে হোস্টিং আছে। হোস্টিং ছাড়া কোনো ওয়েবসাইট নাই পৃথিবীতে। পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, হোস্টিংটা কি আছে? হ্যাঁ, হোস্টিংটা কি? এই যে স্টোরেজটা যেটা সে কি বানিয়েছে, তাহলে আমি যদি গুগলে মানে গুগল স্টোরেজ কিনি, ওটাও হোস্টিং। ওটা হোস্টিং। গুগলের নিজস্ব সার্ভার আছে, হোস্টিং আছে। এই যে google.com, হ্যাঁ, ওরা তো আর ভাড়া নিয়ে চালাবে না, না। ওদের নিজস্ব ডাটা সেন্টার আছে, গুগলের ডাটা সেন্টার, মাইক্রোসফটের ডাটা সেন্টার। ও, এই ডাটা সেন্টার গুলো ওরা রাখে। এই যে বলে পানির নিচে ডাটা সেন্টার রাখে, হ্যাঁ। ওখানে কি থাকে? বিশাল বিশাল সাইজের এসএসডি, বিশাল বিশাল সাইজের হার্ড ডিস্ক। এগুলা মানে আমরা তো একটা একটা দেখে মনে করেন পিসির ভিতরে রেখে দিচ্ছি। হ্যাঁ। আমার কাছে যদি 10,000 হার্ড ডিস্ক থাকতো কি করতাম? আমি সুন্দর মতো একটা কেস বানাইতাম, কেসের মধ্যে একটা 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 রাখতাম, প্রত্যেকটার সাথে আপনার পাওয়ার কেবলের কানেকশন দেওয়া লাগতো এরকম। ঠিক আছে, এই ডাটা সেন্টার এগুলো মেনটেন করতে অনেক কস্টিং থাকে, কারণ একটা ডাটা সেন্টারে হঠাৎ করে একটা ডাটা মানে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল বা গরমে হিট হয়ে গেল, সমস্যা। এগুলোর আপনার আলাদাভাবে কুলিং সিস্টেম লাগে। অফ হয়ে যাবে। ফুল রুম আবার 24/7 জেনারেটর লাগে, মানে 24/7 জেনারেটর, 24/7 এসি থাকে। আবার মাইক্রোসফট কি করে, এটারে পানি নিচে রেখে দিচ্ছে। মাইক্রোসফট তার ফুল ডাটা সেন্টার একটা, মানে ফুল না, মানে তার একটা অংশ, বড় একটা অংশ, এই রুমের থেকে বড় হবে, বিশাল একটা ডাটা সেন্টার পানি নিচে রেখে দিচ্ছে, সাবমেরিনের মতো। মাইক্রোসফট এই যে একটা ডাটা সেন্টার, মাইক্রোসফট প্রজেক্ট নাটিক, এটার নাম দিছে ওরা প্রজেক্ট নাটিক। যে আমরা যেহেতু আমাদের যেহেতু অনেক কস্টিং হইতেছে যে ডাটা সেন্টার ফুল রাখার জন্য, এই জন্য আমরা কি করবো, এটার পুরো একটা অংশ সমুদ্রের নিচে ফেলা। তাহলে সমুদ্রের পানির একদম তো নিচে তো এমন টেম্পারেচার কম থাকে আটলান্টিকের মতো জায়গায়, তাহলে আমার এক্সট্রা কোনো কস্টিং লাগতেছে না। ঠিক আছে, যে এটা একটা এক্সপেরিমেন্টাল ছিল, ওয়াজ এন এক্সপেরিমেন্টাল সাকসেসফুল ইনিশিয়েটিভ টু প্লেস সাবসি ডাটা সেন্টার সিল্ড কন্টেইনার, একটা ওয়াটারপ্রুফ কন্টেইনারের মধ্যে করে পানির নিচে ফেলাইছে, powered by renewable energy to improve cooling efficiency and reliability coastal cloud service। ঠিক আছে, যে আমরা গুগল ড্রাইভে যে ফাইল ছবি রাখেন, এগুলো অ্যাকচুয়ালি থাকে কোথায়? ওই পানির নিচে গিয়ে জমা হয়। সবগুলো তো জমা হয় না, হয়তো বা যার এসএসডি ওটার ভিতরে পড়ছে তারটাই পানির নিচে জমা থাকে, আমাদের হয়তো কোনো না কোনো ইয়াতে জমা থাকে। তবে এটা সাকসেসফুল হয়েছিল। এখন মাইক্রোসফট ট্রাই করতেছে যেটা আমরা আরো বড় পরিসর করতে পারি কিনা। ঠিক আছে, এটা হলো আপনার ইয়েতে করছে, যে অর্কি আইল্যান্ড, স্কটল্যান্ড। এটার স্টোর ক্যাপাসিটি ছিল 864টা সার্ভার, টোটাল 27.6 পেটাবাইট স্টোরেজ। পেটাবাইট তো গিগাবাইটেরও মানে মেগাবাইট, গিগাবাইট, পেটাবাইটস। 1 পেটাবাইট সমান একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ গিগাবাইট, 10 লাখ জিবি। 10 লক্ষ জিবি সমান 1 পেটাবাইট। 1 পেটাবাইট। আর ওরা রাখছে কত জিবি? 27.6। 27.6 পেটাবাইট। ঠিক আছে, পানির থেকে 117 ফিট নিচে রাখছে। ঠিক আছে, এটাতে তার এক্সট্রা কোনো কস্টিং লাগতেছে না, ভালো রাখছে, তার এসি চালানো লাগতেছে না, কুলিং এর জন্য কোনো কিছু লাগতেছে না, সে অটোমেটিক কুলিং হইতেছে। তবে তার খেয়াল রাখা লাগতেছে যে পানি যাতে না ঢোকে, এতটুকু। তো এখন এই জিনিসটা যদি আপনি আপনার পিসিতে অ্যাক্সেস করতে চান, আপনার পিসিতে কি ই ড্রাইভের মধ্যে ক্লাস 202 ফাইলে, মানে ক্লাস 02 নামে একটা ফোল্ডার লাগবে, তারপরে না আপনি index.html অ্যাক্সেস করতে পারবেন। এখন আমি যদি ওয়েবসাইট বানাই, পৃথিবীর সবার পিসিতে কি আমার এই ই ড্রাইভ থাকবে? মানে ই ড্রাইভের ভিতরে ক্লাস 02 নামে ফোল্ডার থাকবে না। তার মানে এই যে ইন্ডেক্সের আগে যে জায়গাটুকু, এই জায়গাটা কি ভ্যারি করে না এক পিসি অনুযায়ী? হ্যাঁ। তো এই জায়গাটা যাতে ভ্যারি না করে, আমার এই জায়গায় এমন একটা সিঙ্গেল জিনিস দরকার, যে www.something.com কিছু একটা দিয়ে .com থাকে। এই যে ইউআরএলটা মূলত এই জায়গায় বসে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ইউআরএল। এই জন্য এটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল বলে না, ইউআরএল। এই যে কই জানো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আপনার যে রিসোর্স গুলো আছে এটা লোকেট করার জন্য, যেটা ইন্ডেক্স ফাইলটা কোথায় আছে, এই ইউনিফর্ম রিসোর্স লোকেটরটা হলো URL or web address is a standardized unique reference to locate resource like web page, image or files। মানে এই যে এই জায়গায় আমি ই ড্রাইভের মধ্যে ক্লাস 2, আমি তো সবাইকে বলতে পারবো না যে আপনি ই ড্রাইভের মধ্যে একটা ক্লাস 2 বানান, তাহলে আপনি আমার ওয়েবসাইটটা দেখতে পারবেন।
আমার এখানে এমন একটা কিছু দরকার যাতে পৃথিবীর সব জায়গা থেকে যে কেউ যে কোনো পিসি থেকে, মোবাইল থেকে, কম্পিউটার থেকে এই লিঙ্কটাতে ঢুকলে সে আমার ইন্ডেক্স ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এই যে www ডট কোনো একটা নাম দিয়ে .com এতটুকু যে ইউআরএল, এই জিনিসটা হলো মূলত ডোমেইন। যে স্টোরেজটা ভাড়া নিছি ওটা হলো আমার হোস্টিং। .com কিনতে হবে, সেটা কিনতে হয়। ধরেন যে স্টোরেজটা আমি ভাড়া নিছি ওটা হলো আমার হোস্টিং, আর ওই হোস্টিং পর্যন্ত যাইতে আমার যে একটা ইউনিক নাম বা একটা লিংক দরকার, ইউআরএল দরকার, এইটা হলো আমার ডোমেইন। লোকেটর দরকার, লোকেটর দরকার ওই স্টোরেজ পর্যন্ত যাওয়ার জন্য, যে আমি কোন ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডারে গেলে আমি ওই হার্ড ডিস্কটার মধ্যে অ্যাক্সেস করতে পারবো। আর এখানে তো আমি সুন্দর মতো সাজানো আছে যে সি ড্রাইভ, ই ড্রাইভ, যেরকম সি ড্রাইভ, ই ড্রাইভ, এরকম মনে করেন যে 1 কোটি ড্রাইভ আছে, যেহেতু ওখানে 27.6 পেটাবাইট, এরকম 1 কোটি যদি থাকে আমার পক্ষে সম্ভব না খুঁজে 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 দেওয়া। আমার কি লাগবে, এমন একটা ফিক্স লিংক লাগবে যে স্ট্রেট ওই লিংকে ঢুকলে আমার ওই এসএসডির মধ্যে ওই ফোল্ডারের মধ্যে নিয়ে যাবে, যেটা আমি ভাড়া নিছি ওটার মধ্যে নিয়ে যাবে। এটা হলো আমার ডোমেইন। ঠিক আছে, ডোমেইনটা মূলত আমরা যে নামগুলা দেখি এরকম নাম থাকে না, ওটা একটা আইপি অ্যাড্রেস থাকে। ডোমেইনের আন্ডারে একটা আইপি অ্যাড্রেস থাকে প্রত্যেকটা ডোমেইনের। যেমন IPv6 অ্যাড্রেস এক্সাম্পল দেখতে কেমন হয়, এই যে কিছু এরকম একটা অ্যাড্রেস থাকে যে 2001:0. হ্যাঁ, আমাদেরও ছিল 100.192.168.0. এই যে এরকম, এই যে 127.0.0, এই যে লোকাল দেখতেছি না আমরা, এটার আইপি অ্যাড্রেস হলো এটা লোকাল ব্যাকএন্ড লুপ ব্যাকএন্ড 127.0.0.1 IPv4 অ্যাড্রেস। অ্যাড্রেস দুই টাইপের থাকে, একটা হলো IPv4 আর একটা হলো IPv6 ভার্সন 4 ভার্সন 6। ভার্সন 4 ছিল আগে, এখন লেটেস্ট হলো ভার্সন 6। আচ্ছা, উপরগুলো কি ভার্সন 6? হ্যাঁ, এগুলো হলো আপনার ভার্সন 6 এ আপডেট করার পরে আসছে। এই যে এই টাইপের x::x মানে কিছু একটা x এর জায়গায় কিছু একটা বসে, হলো IPv6 অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেস গুলোই মূলত হলো ওই যে আমার ডোমেইনটা, যেটা আমার ওই ফোল্ডার পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে। এখন প্রত্যেকটা ডোমেইনেরই আইপি অ্যাড্রেস আছে, গুগলের বলেন, মাইক্রোসফটের বলেন, নেটফ্লিক্সের বলেন, আইপি অ্যাড্রেস আছে। কারণ আমাদের পক্ষে সম্ভব না এতগুলো আইপি অ্যাড্রেস মনে রাখা। কারণ আবার গুগলে যেতে মন চাইছে, আমি google.com লিখতে পারছি, আমার সহজে মনে আছে না। কারণ আমার যদি গুগলে যাওয়ার জন্য এমনভাবে লেখা লাগতো যে 192.1.1.1 লিখে, আমার কিন্তু 2-4টার বেশি মনে থাকতো না। ফোন নাম্বার মানুষ কয়টা মনে রাখতে পারে? 2-3টা 4টা 5টা ফোন নাম্বার মনে রাখতে পারে। নিজের 2-3টা নাম্বার থাকলে ফ্যামিলি মেম্বার বা মা থাকে তাদের তা মনে থাকে, বাকি কিন্তু মুখস্থ থাকে না। তাহলে কি করা যায়, তখন চিন্তা করছে যে আমরা আইপি অ্যাড্রেস না দিয়ে ওই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে একটা নাম দিব, না মানে হিউম্যান রিকগনিটর নাম, মানে যেটা মানুষ পড়তে পারে সহজে, google.com, GWGN, মানুষ পড়তে পারে, মনে রাখতে পারে। গুগল, মাইক্রোসফট, ইউটিউব, লিঙ্কডইন সবাই মনে রাখতে পারে, এরকম একটা নাম। ওই নামটাই মূলত ওইটার একটা কি বলে আইপি অ্যাড্রেস। মানে আইপি অ্যাড্রেস উপরে নাম দিয়ে একটা ঢাকনা দিয়ে কভার দিয়ে রাখছে, এটা দেখতে আইপি অ্যাড্রেস মানে নামের মতো লাগছে, কিন্তু ভিতরে একটা আইপি অ্যাড্রেস কাজ করতেছে। আর ওই আইপি অ্যাড্রেসটা লিংক আপ করা আছে আমার ওই হোস্টিং এর সাথে, ওই যে ওইটা স্টোরেজের সাথে, যে ফোল্ডারটা ভাড়া নিছি ওটার সাথে কানেক্ট করা। যে তুমি যদি এই নামটা লিখে সার্চ করো তাহলে তোমার ওখানে এই আইপি অ্যাড্রেসটার আন্ডারে গিয়ে এই আইপি অ্যাড্রেসটা দেখবে, এই আইপি অ্যাড্রেসটা কোন ফোল্ডারে কানেক্ট করা আছে, এই ফোল্ডারে। ওই ফোল্ডারে যখন গিয়ে দেখবে যে না এখানে একটা index.html নামে ফাইল আছে, ওটা সে অটোমেটিক রান করে দেখাবে। এইভাবে মূলত ওয়েবসাইটগুলো দেখা যায়। ঠিক আছে, আর কিছু জিনিস আছে যেমন এই যে ডাবল ক্লিক করে ওপেন করছি, এখানে কিন্তু সব চলতেছে, তবে কিছু কিছু জিনিস আছে যেমন জাভাস্ক্রিপ্টের মধ্যে বিশেষ করে কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা আপনার দেখবেন যে ডাবল ক্লিক করে ওপেন করছি তখন চলতেছে না, বাট এই জিনিসটাই যদি সার্ভারে থাকতো তাহলে চলতো। মানে ধরেন একটা ছবি আপনি ইমেজ ট্যাগ ঠিকঠাক বসাইছেন, একটা ইমেজ ট্যাগ, ইমেজের পাথ টাথ সবই ঠিক আছে, বাট ইমেজটা এখানে দেখাইতেছে, এটা লোকাল সার্ভার অনেক সময় প্রবলেম করে, লোকাল ডিভাইস। এই যে ডাবল ক্লিক করে ওপেন করছি না, এটাতে প্রবলেম করে, বাট আপনার কোড ঠিক আছে, মানে আমার কোড ঠিক আছে বাট আউটপুট আসতেছে না। ওপেন করব লাগবে, হ্যাঁ মানে ওপেন করব কি ওইটাই তো, যে আমি কোড ঠিক আছে বাট আসতেছে না, তখন কি করব? কোড যেহেতু ঠিক আছে তখন কি করে, এই যে সেম জিনিসটা আপনার সার্ভারে যখন যায় তখন এটা রান করে। মানে এটা কোডের একটা সমস্যা, যে আমার পিসিতে অনেক সময় কাজ করে একটা বাগ, কোডের একটা মানে সেম, আপনি ঠিক লিখছেন, আপনি যে কোড লিখছেন আমিও সেম কোড লিখছি, আপনি ডাবল ক্লিক করে ওপেন করছেন, আমি সার্ভারে রেখে দিছি, আর আমারটা সার্ভার থেকে ঠিকই চলতেছে, আপনার পিসি ডাবল ক্লিক করে ওপেন করলে ওটা চলতেছে না। ঠিক আছে, প্রোডাকশন লেভেলের এরকম সমস্যা হয়। আপনার পিসিতে চলতেছে, হ্যাঁ পাইথনে না, এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে হইতে পারে, পিএইচপি তে হইতে পারে, বেশিরভাগ এটা জাভাস্ক্রিপ্টই হয়, যে আমার পিসিতে চলতেছে না বাট সার্ভারে চলতেছে।
এখন আমার টেস্টিং এর জন্য তো সম্ভব না যে আমি টেস্টিং এর জন্য আমি এখন মানে এটা হোস্টিং কিনবো। ঠিক আছে, এটা পারচেজ করার জন্য আপনার ভালো পরিমাণ অ্যামাউন্ট খরচ করতে হয়। আপনার ওই যে গোডারি GoDaddy আছে, নেমচিপ আছে, হোস্টিংগার আছে, ইউটিউবে ঢুকলেই একটা ইয়ে আসে হোস্টিংগার, ম্যানেজ ওয়ার্ডপ্রেস হোস্টিং। হোস্টিংগার আছে, তারপরে নেমচিপ আছে, GoDaddy আছে। এটা হলো কি আমার আপনি চাইলে দুটো একসাথে কিনতে পারেন প্যাকেজ আকারে, যে আমাকে একটা ডোমেইন এবং একটা হোস্টিং মিলে একটা প্যাকেজ দিবে, এরকম কেনা যায়। আরেকটা হলো যে না, আমি ডোমেইনটা আলাদা কিনি, হোস্টিংটা আলাদা কিনি, পরে দুটারে আমি নিজে নিজে কানেক্ট করে নিই। ঠিক আছে, এটাও করা যায়। এটা যে এক একজন এক এক রকম ইয়ে করে কিনে, ফিক্স না। মানে এগুলোর ডিটেলসও তো আরো সামনের কাছে করাবেন না? এগুলোর মধ্যে আর ডিটেলস নেই, এগুলো ডিটেলস এতটুকু মানে করাবেন না ফিজিক্যালি? ও হ্যাঁ, এই হোস্টিংটা দেখতে কিরকম হয়, ওটা যদি আপলোড করে কিভাবে আছে, ঠিক আছে, মানে থিওরিটিক্যালি যা লাগে আর কি হোস্টিং ডোমেস্টিং। এইগুলো হলো আপনার সব ইয়ে প্রোভাইড করে, এইগুলোর পেজ আমি রান করছি। ডোমেইন হোস্টিং প্রোভাইড করে না। কি হয় গোডারি কি নেমচিপ? মনে হয় রিডিরেক্ট করে দিয়েছে। তো উপরে সার্চ করছে, উপরে নেমচিপের যে অ্যাড চলতেছে, গুগল অ্যাডস এর স্পন্সরড হতো, অ্যাড চালাইতেছে তো এরা উপরে চলে আসছে। এই যে এরা মূলত প্রোভাইড করে, কিরকম ভাবে প্রোভাইড করে, যেমন এখান থেকে যে হোস্টিং এর যে প্রাইসিং দেখি কিরকম প্রাইসিং আছে হোস্টিং এর, যে ওয়েব হোস্টিং। সিপি কোর্সটা কত হয়? 300 ব্যাচ। শিওর বলতে পারলাম না, রিসেপশন একটু কথা বলো। এই যে ওয়েব হোস্টিং, ওয়েবের জন্য আপনার সাবস্ক্রিপশন কত দিনের জন্য ধরেন, এটাও ডিপেন্ড করে, 1 মাসের জন্য নিলে একটু বেশি রাখে, আবার বেশি দিনের, যত বেশি দিনের জন্য নেবেন তত একটু কম করে রাখবে। যে 48 মাসের জন্য যদি নেন তাহলে আপনার প্রিমিয়াম একটা আছে $1.99 পার মান্থ অফারে অফার। এটার আবার একটা বিষয় আছে যে আপনার হোস্টিং এর শর্ত হলো কি, আপনার প্রথম মাসে কম দিবে, শুধুমাত্র পরেরগুলো থেকে আবার প্রথম মাসের জন্য 85, এই যে 85% অফার, এটা কিন্তু শুধুমাত্র এক ফার্স্ট মাসের জন্য, 1 মাসের জন্য। এই দেখেন তারপর থেকে আবার সেম। এই যে গেট 48 মান্থস ফর 95.5 টাকা, রিনিউ সেট $10 পার মান্থ। এই যে এটা হলো আপনার রিন $10, $11 পার মান্থ। আপনাকে শুধু প্রথম মাসে $2 দিয়ে ইউজ করতে দিবে। $2 দিয়ে নেওয়ার পর সেকেন্ড মাস থেকে আপনি এটা রিনিউ করতে হবে $11 দিয়ে। কতটা ডিফারেন্স, মানে অনেক ডিফারেন্স দিয়ে দেখা যায় মাত্র এত টাকায় হোস্টিং, বাট ওটা শুধুমাত্র ফার্স্ট মাসের জন্য। ঠিক আছে, এবং কতটুকু স্টোরেজ দিবে সেটাও বলে দিচ্ছি। এখানে আপনাকে 20 জিবি স্টোরেজ দিবে, কিসের মধ্যে দিবে, একটা এসএসডি, কারণ এসএসডি কিন্তু হার্ড ডিস্কের তুলনায় ফাস্ট কাজ করে। এসএসডি স্টোরেজ দিবে, 2 মেইল বক্সেস, আর হচ্ছে 2টা মেইল বক্স দিবে। মেইল বক্স মানে ওখানে মেইল, ওয়েবসাইটে যে মেইল গুলো আসে এগুলো ওয়েব মেইলের মধ্যে আসে, নরমালি জিমেইলের মধ্যে আসে না। নরমালি আমরা যে জিমেইল গুলো ইউজ করি, ওয়েবের মেইল গুলো এই জিমেইলে আসে। ওয়েবসাইট চলবে, ওয়েবসাইটে নিজস্ব একটা মেইল সিস্টেম, মানে পুরো সফটওয়্যার থেকে আলাদা, ওয়েব মেইল বলে এটা, ওটা ডোমেইনের সাথে আসে। ঠিক আছে, আর কিছু বেনিফিট দিচ্ছে যে ফ্রি ডোমেইন ফর 1 ইয়ার, 1 বছরের জন্য একটা ডোমেইন ফ্রি দিবে। কিপ এভরি সাইট সেফ এন্ড উইথ ফ্রি এসএসএল, এটা এসএসএল এর বিষয় থাকে এখানে ডোমেইনের সাথে। কারণ আপনি যখন একটা ডোমেইন কিনছেন, ডোমেইনের মধ্যে আপনার ইন্ডেক্স ফাইলটা রাখছেন, এবং ইন্ডেক্স ফাইলের মধ্যে যখন কিছু ই কমার্স সাইট থাকে বা পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকে, মানুষ কিন্তু তার যে পেমেন্ট ইয়াগুলো, পেমেন্ট গেটওয়ে দাঁড়িয়ে তখন পেমেন্ট গেটওয়ে তো থাকে, ওখানে আপনি ইয়া দেন না, ওই কার্ডের ডিটেইলস, কার্ডের নাম্বার বা পিন নাম্বার দেন। তো আপনার পিন নাম্বারটা কিন্তু আপনার পিসি থেকে ওই যে পানির নিচে যে, মানে স্টোরেজ যেটা, সব তো পানির নিচে না, বলতেছি পানির নিচে, ওই স্টোরেজে যে যায়, যাওয়ার সময় যেটা রাস্তা আছে, এই রাস্তার মধ্য থেকে কিন্তু অনেক সময় লিক হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, হ্যাক হতে পারে। ধরুন রাস্তার মধ্যে কেউ বসে বসে রয়েছে, যেটা ডাটাটা যাওয়ার, ওইটাই সেফটিতে ওইটার একটা সিকিউরিটি লেয়ার দেয়, যেটা বলা হয় সিকিউর সকেট লেয়ার। আর ওটার উপর একটা প্রোটেকশন লেয়ার দেয়, যাতে আপনার ডাটাটা আপনার পিসি থেকে ওই সার্ভারে যাওয়া পর্যন্ত আর কেউ না দেখতে পারে। মানে এটা কি করে, ওই আপনার ইনফরমেশন প্যাকেটে ভরে, প্যাকেটে ভরে সার্ভারে পাঠায়, সার্ভারে যাওয়ার পরে প্যাকেটটা আবার খুলে। তার মানে মাঝখানে কেউ যদি দেখেও সে বুঝতে পারছে না কি, মানে দেখছে প্যাকেট যাইতেছে, প্যাকেট প্যাকেট, এটাকে বলা হয় এসএসএল। এটাও আপনার এই ডোমেইনের সাথে দেয়, ডোমেইন হোস্টিং এর সাথে দিয়ে দেয়। ঠিক আছে, এটা কেনার অথবা 1-2 ঘন্টা পর বা 10-15 মিনিট পর অ্যাক্টিভ হয়ে যায়, তা না হলে ওনাদের ফোন দিয়ে ইয়ে করা লাগে বা মেইল করে ইয়ে করা লাগে যে আমার এসএসএল টা এখন অ্যাক্টিভ হয় না।
ঠিক আছে এসএসএল এসএলটা অ্যাক্টিভেলি কি উপরে সিকিউর দেখাবে? সিকিউর দেখাবে যে কোনো ওয়েবসাইটে যদি যাই না দেখেন এই যে থ্রি ডট হ্যাঁ। ক্লিক করলে দেখাবে কানেকশন ইজ সিকিউর। সিকিউর এটা দেখাবে। এটা এসএসএল অ্যাক্টিভ করা আছে ঠিক আছে এটা একটা লাইসেন্সও থাকে এই যে যদি যান দেখবেন যে একটা লাইসেন্স আছে এই যে লাইসেন্স সরি সার্টিফিকেট ইজ ভ্যালিড কাকে ইস্যু করা হয়েছে যে নেম চিফ ইন্টারন্যাশনাল ইউএস ঠিক আছে এই যে এটা সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে কাকে ইস্যু করা হয়েছে ইস্যুর বাই কে ইস্যু করছে কোন কোম্পানি ইস্যু করছে যে এটা সেফটিগো লিমিটেড ইস্যু করছে এবং এটা ইস্যু করা হয়েছে কত এই যে থার্সডে ডিসেম্বর 18 2025 এটা এক্সপায়ার হয়ে যাবে কবে আবার সানডে জানুয়ারি 2000 আর এটা এক্সপায়ারি ডেট ওর ভিতরে ওরা আবার রিনিউ করা লাগবে মানে ওনারা যেহেতু নেম চিপ ওনাদেরও তো কোনো না কোনো একটা ডাটা সেন্টার আছে যেখানে স্টোরেজ দিচ্ছে ওইখানে রিনিউ করা লাগবে রিনিউ না করলে এসএসএল চলে যাবে ঠিক আছে আর যদি এসএসএল না থাকে ডোমেইন রিনিউ করা হচ্ছে। হ্যাঁ ডোমেইন দুইটাই রিনিউ করা লাগে ধরেন আপনার হোস্টিং আছে বাট ডোমেইন রিনিউ করেন নাই আপনার ফাইল স্টোরেজে থাকবে বাট আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ও .com এ তো দুইটাই রিনিউ করা লাগে আবার আমার ডোমেইন রিনিউ করে হোস্টিং রিনিউ করছি ডোমেইন রিনিউ মানে ডোমেইন রিনিউ করছি হোস্টিং রিনিউ করি তাহলে ফাইল পাবো না। ফাইল পাবেন না ফাইল আপনাকে ওয়ার্নিং দিবে বারবার হয়তো বা তারা রাখে যদি খুব ভালো মানের কোম্পানি হয় 1 মাস 1.5 মাস রাখবে যদি একটু নিম্নমানের হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখবে তার ভিতরে ওয়ার্নিং দিবে যে আপনার যে ফাইল ওগুলো কিন্তু আমার স্টোরেজে আছে মানে ভাড়াটিয়া যেরকম বলে যে আমার এখানে ভাড়া রাখছেন আপনি যেগুলো নিবেন 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে নিয়ে যান তা না হলে আমরা এগুলো ডিলিট ঠিক আছে যদি একবার ডিলিট হয়ে যায় তাহলে আর কোনো ইয়ে না। ওরা তারপরেও কিছু সাইট থাকে যদি আপনি ওনাদেরকে মেইল করেন সাপোর্টে মেইল দিয়ে করলে ওনাদের যদি পসিবল হয় তাহলে বাংলাদেশে কোনো সাইট দেয় বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে এরকম হোস্টিং দেয় বাংলাদেশে অনেক হোস্টিং প্রোভাইডার আছে তারা কি করে আপনার নরমালি বাসা বাড়ির ভিতরে মনে করেন যে সিসকো রাউটার টাউটার নেটওয়ার্ক বসায় আপনার পিসি 8-10টা পিসি বসায় জেনারেটর লাগায় বাসায় এসি লাগায় হোস্টিং বিজনেস করে এরকম আছে তবে এদের অনেক ক্ষেত্রে ব্যাকআপ পাওয়া যায় না তো ওই ব্যাকআপের জন্য মানুষ কি করে এদেরকে একটু ট্রাস্ট করে মানে এরা যদি ইন্টারন্যাশনাল তারা ব্যাকআপ রাখে একদম ডিলিট করে ফেললেও একটা ব্যাকআপ রাখে যে লাগলে জরিমানা দেওয়া হইলেও যাতে আমি নিতে পারি ইমার্জেন্সি কারণ একটা বিজনেসম্যান ওই মানে একটা ই কমার্স সাইট মানে হলো ওই তার পুরো বিজনেস ওইটাই যেমন দারাজে যদি ওয়েবসাইট না থাকে দারাজের কোনো ভ্যালু আছে দারাজ দোকান দিয়ে কত বিক্রি করবে তার পুরো বিজনেস হলো তার ওয়েবসাইট ফুড পান্ডা তার পুরো বিজনেস তার ওয়েবসাইট এটা যদি নাই হয়ে যায় শেষ এই জন্য এরা কি করে অ্যাটলিস্ট মনে ব্যাকআপ রাখে যে জরিমানা দেওয়া হলো যাতে আপনি পরে নিতে পারেন ঠিক আছে তবে এরা ম্যাক্সিমাম রিনিউ করে রাখে যেমন দেখলে 27 পর্যন্ত অলরেডি তারা 2 বছর এক্সট্রা রিনিউ করে রাখছে ঠিক আছে তো এরা মনে করেন এরকম কিছু ইয়ে দেয় যে মাইগ্রেট ইওর সাইট এক ডোমেইন থেকে আপনি চাইলে আরেক ডোমেইনে নিতে পারেন ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন ফ্রি মেইল মার্কেটিং কিছু টুলস দেয় যারা ডিজিটাল মার্কেটার এই কিছু টুলস ইউজ করে মেইল মার্কেট করার জন্য ঠিক আছে সাথে এই কিছু ফিচার্স দিয়ে দেয় আর আরেকটা আছে $2.99 পার মান্থ যেটা হলো আপনার একটু বেশি দেয় যেমন 5টা ওয়েবসাইট 5 minutes ক্রিয়েট আপ টু 50 ওয়েবসাইট প্রায় 50টা ওয়েবসাইট আপনি রাখতে পারেন একটা ওয়েবসাইট মানে হোস্টিং এর মধ্যে মানে ওই যে একটা পাবলিক এইচটিএমএল ফোল্ডার দেয় না ওইটার ভিতরে আলাদা আলাদা ফোল্ডার করে আপনি 50টা ওয়েবসাইট রাখতে পারবেন মানে 50টা ইন্ডেক্স 50টা ইন্ডেক্স কারণ একটা হলো আমি যে ডিরেক্ট এভাবে রেখে দিলাম এই যে ইন্ডেক্স এভাবে রাখলাম না ওইটা হলো এভাবে না রেখে আমি এখানে আরো একটা মনে করেন যে আমার 2-3টা ওয়েবসাইট আছে একটা হলো আমার দারাজ আমার একটা ওয়েবসাইট আরেকটা হলো ফুড পান্ডা এরকম ওয়েবসাইট ঠিক আছে এখন এটা আমি মনে করেন দারাজের একটা ইন্ডেক্স আরেকটা হলো আমার ফুড পান্ডা এটার একটা ইন্ডেক্স এখন আমার ওয়েবসাইট এখানে কয়টা 3টা ওয়েবসাইট না এরকম এটার কথা হচ্ছে যে আপনি প্রায় 50টা ওয়েবসাইট রাখতে পারেন যদি কোনো ওয়েবসাইট একটা রাখেন তাহলে তো আমার ফোল্ডার দরকার নেই যদি আলাদা আলাদা বানান তখন এরকম আলাদা আলাদা ফোল্ডার লাগে তো অনেক বেশি ফোল্ডার হোস্টিং এর মানে স্টোরেজে স্টোরেজ যত কম হবে আপনার স্পিড তত আস্তে আস্তে একটু ইয়ে হবে ঠিক আছে আবার এদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ডোমেইন কারণ আপনি গুগলের ধরেন google.com এ গেলে আপনাকে এই পেজটা দেখাবে google.com এ গেলে তো আর এটা দেখা যাবে না তাহলে আমার এটার জন্য আলাদা নাম লাগবে না foodpanda.com daraz.com এরকম লাগবে না ডটকম কি এখানে বসাতে হবে না ওটা আপনার ডোমেইন প্যানেল থেকে আলাদা তখন আপনার ডোমেইন আলাদা ইয়ে থাকে মনে করেন যে আপনার এখানে একটা ডোমেইনের প্যানেল থাকে যেখানে আপনার ডোমেইনগুলো রেজিস্ট্রেশন করা থাকে যে আমার এই 3টা ডোমেইন কেনা আছে ঠিক আছে পরে এগুলোরে আপনার কানেক্ট করে দেওয়া লাগে ধরেন এটা আমার মেইন ফোল্ডারের সাথে কানেক্ট করে দিলাম এটা আমার দারাজ এটা আমি এই ফোল্ডারের সাথে কানেক্ট করে দিলাম এটা ফুড পান্ডা এটা আমি এই ফোল্ডারের সাথে কানেক্ট করে দিলাম যখন কেউ এই .com এ আসবে তখন তাকে এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাবে যখন এটাতে আসবে তখন এই ফোল্ডার নিয়ে যাবে যখন এখানে আসবে তখন এই মেইন ফোল্ডার নিয়ে আসবে এরকম ভাগ করা থাকে ঠিক আছে আর
এগুলো একটু বেশি দেয়, এটা 20 জিবি দিছে, এটা 50 জিবি দিছে, এটা 100 জিবি দিছে, এটা আপনার দুইটা দিছে মেইল বক্স, এটা দিছে 5টা মেইল বক্স, এটা 10টা মেইল। আচ্ছা এখানে যে প্রিমিয়াম ডেইলি অ্যান্ড অন ডিমান্ড ব্যাকআপস টু প্রিভেন্ট এনি ডাটা লস, এটা এই যে ডেইলি অন ডিমান্ড ব্যাকআপ, এইটাই মানে ডাটা লস। ডাটা লস, এটা ডেইলি ব্যাকআপ রাখে। ইন কেস ধরেন ওনার হোস্টিং কারের যে ডাটা সেন্টার ওটাই পুড়ে গেল, তারা কি করে ডেইলি আপনার ওই ফোল্ডারের মধ্যে যা আছে তার একটা কপি নিয়ে রাখতে হবে আপনার অন্য জায়গায়। ওই ফোল্ডারে যা আছে তাতে আপনার ডাটা কোনো কারণে চলে গেল, সে আপনি রিনিউ করলেন না, সে কিন্তু ব্যাকআপ রাখা দিছে। তার মানে ইন কেস যদি লস হয়ও, আপনি ডাটা হারাবেন কয় দিনের? একদিনের ডাটা। ধরেন আজকে সে ব্যাকআপ করছে 10টা বাজে, কালকে একটা দুর্ঘটনা ঘটলো, এই আজকে থেকে কালকে পর্যন্ত এতটুকু জাস্ট লস হবে, তার আগে কিন্তু সবই থাকবে। ঠিক আছে, এটা আবার ভ্যারি করে, কেউ আছে ডেইলি ব্যাকআপ দেয়, অনেক কোম্পানি আছে উইকলি ব্যাকআপ দেয়, অনেক ক্লাসে মান্থলি ব্যাকআপ দেয়। ধরেন যে উইকলি ব্যাকআপ দেয় সেখানে যদি কোনো প্রবলেম হয় আপনি লাস্ট এক সপ্তাহ ডাটা হারাই ফেলবেন, তবে তার আগের গুলো থাকবে। ঠিক আছে, আবার কিছু আপনার থাকে লিনাক্স সার্ভার বলে দেয়, উইন্ডোজ থেকে লিনাক্স কিন্তু ফাস্ট কাজ করে, কারণ লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেস কম। আমার এখানে যে গ্রাফিক্যাল যে সফটওয়্যার লোড হইতেছে এখানে লিনাক্সটা কি রকম? হ্যাঁ? লিনাক্স মানে এখান থেকে লিনাক্স দেওয়া না গুগল থেকে? না, লিনাক্স আপনার সম্পূর্ণ আলাদা একটা ওয়েস, আলাদাভাবে সেটআপ দেওয়া হবে, উইন্ডোজ যেমন সেটআপ দেওয়া হয় হ্যাঁ, এরকম আলাদাভাবে সেটআপ দেওয়া হবে। কি যে সার্চ ইঞ্জিন? হ্যাঁ, ইন্টারফেসটা দেখতে পারেন, লিনাক্স ইন্টারফেস কিরকম। লিনাক্স ইন্টারফেস হলো কিছুটা এই যে এরকম, এই যে এরকম। আগে এগুলো একদমই মানে ইন্টারফেস ছিল না, এখন তাও হালকা পাতলা ইন্টারফেস অ্যাড করছে, এগুলো উপরে ছোট টাইম দেখা যায়, এই যে এরকম ইন্টারফেস। কিন্তু আইওএস কিছু না, ম্যাকের টার্ম রকম, ম্যাক ওএস ম্যাক তো সব নিচে। এটাও একটা অপারেটিং সিস্টেম, ম্যাকের যেমন একটা অপারেটিং সিস্টেম, এটাও একটা অপারেটিং সিস্টেম। তবে লিনাক্সটা হলো কি আপনার বেশি ডেভেলপার দেখছি যে ম্যাক ইউজ করে। ম্যাক হলো আপনার ইয়ার জন্য ভালো, স্পিডের জন্য ভালো। তবে ম্যাক ইউজ করে আর দেশের বাইরে যারা আছে, বাইরে ম্যাক্সিমাম আর লিনাক্স ইউজ করে। ঠিক আছে, আর ম্যাক যারা ইউজ করে তারা হলো যে আমি প্রোগ্রামিংও করবো, আমার পাশাপাশি আমার ডেইলি লাইফ যে কাজ লাগে, ফটোশপ ইলাস্ট্রেটর, একটু মুভি দেখবো, ব্রাউজার চালাবো, ব্রাউজিং করবো, সব করবো। আর যে লিনাক্স ইউজ করে সে হলো মনে করেন যে Only develop. অনলি ডেভেলপার, তার সেই লিনাক্সটা রাখছে শুধুমাত্র, অনেকে আবার ডুয়াল বুট রাখে, মানে দুইটা ইয়ে রাখে, একটা পিসির মধ্যেই দুইটা বুট রাখে, একটা হলো উইন্ডোজ আর একটা লিনাক্স। লিনাক্সটা টোটালি রাখছে তার ডেভেলপমেন্টের জন্য, আর উইন্ডোজ নরমালি ইউজার জন্য। ডেইলি ইউজের জন্য। এখন লিনাক্সের সুবিধা হলো কি, লিনাক্স আপনার খুবই লাইট ওয়েট, আপনার 8 জিবি র্যামের একটা পিসিতে যেই পারফরমেন্স পাবেন, আপনি 1 জিবি র্যামে লিনাক্সে তার থেকে ভালো পারফরমেন্স পাবেন, মানে 1 জিবি র্যাম 2 জিবি র্যাম তার থেকে ভালো পারফরমেন্স পাবেন। ঠিক আছে, এটার মধ্যে কোনো এক্সট্রা ইয়ে নাই যে গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে না, আমরা তো উইন্ডোজ দিলে বাই ডিফল্টই 8-10টা গেম ইনস্টল হয়ে থাকে, এখানে কোনো কিছু থাকে না। এখন এই জন্য লিনাক্সের গুলো প্রাইস আর একটু বেশি থাকে, যেগুলো লিনাক্স থেকে দেয় আপনার লিনাক্স প্লাস এসএসডি, ওগুলোর প্রাইস আর একটু বেশি থাকে, যেগুলো হার্ড ডিস্ক ওগুলোর প্রাইস একটু কম থাকে, স্টোরেজের স্পিড একটু কম পাওয়া যায়। এখানে কিছু প্রাইসিং দেওয়া আছে, কিছু আছে শেয়ার হোস্টিং, মানে মিলে ঝিলে ইউজ করা, একটা ফোল্ডারের ভিতরে দুইটা, একটা ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার করে একটা ফোল্ডার একজনের কাছে সেল করলো আর একটা আপনার কাছে সেল করলো, এগুলো কম আর এগুলোর প্রাইস আর একটু কম আসে। এই যে ডাটা সেন্টার কোন কোন জায়গায় আছে, ডাটা সেন্টার তার আছে 4টা, এটা হলো আপনার নেমচিপ, নেমচিপের 4টা ডাটা সেন্টার আছে, ইউএসএ একটা, সিঙ্গাপুরে একটা, ইউরোপিয়ান ইউনিয়ন, only available to 2 year billing cycle, এটা আপনার একটু 2 বছর একটা। মানে মিনিমাম 2 বছরের কিনলে তাইলে আপনি এখান থেকে ফাইনালি দিবেন। একটা ইউকে, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন, মান্থলি নিতে পারেন, ইয়ারলি নিতে পারেন, বাই ইয়ারলি নিতে পারেন। বাই ইয়ারলি মানে হলো 6 মান্থ করে, ও না বাই ইয়ারলি, সরি বাই ইয়ারলি হলো 2 বছর করে, 2 বছরের জন্য। ঠিক আছে, একটা হলো স্টেলার প্লাস স্টেলার হলো আপনার সেফ, এটা যেমন আপনার 1.58, এটা দিছিল কত 1.9, মানে কাছাকাছি একটু কম বেশি। আর তবে রিনিউ সেট $91 আর 2 ইয়ার।
এরা আপনার সেম 20 জিবি। এটা হলো আপনার, এটা আবার আনলিমিটেড, মানে লিমিটেশন আনলিমিটেড। আর এটা আছে আবার 50 জিবি। এটা আনলিমিটেড বললেও অ্যাকচুয়ালি আনলিমিটেড আসে না, ওই 50 জিবি 60 জিবি হলে তখন আপনার অ্যালার্ট দেওয়া শুরু করে। ঠিক আছে? আর এটা তো হলো আপনার হোস্টিং এর ক্ষেত্রে। আর হলো আপনার ডোমেইনের জন্য এই যে ডোমেইন নেম লাগে, ডোমেইনটা আপনার কিনে নিতে হয় যে আপনি ওটা অ্যাভেলেবল আছে কিনা। ঠিক আছে, অ্যাভেলেবল আছে কিনা। ধরেন দারাজ, এটা কিন্তু আমরা জানি অলরেডি নাই। ঠিক আছে, গেলে দেখবেন যে দারাজের ডট কম আসবে না, হয়তো ডট অন্য কিছু আসবে। অল্টারনেট গুলো থাকবে। এই যে daraz.com নট অ্যাভেলেবল, এটা রেজিস্টার করা হয়েছে কবে 2006 সালে, এটা অলরেডি রেজিস্টার করা হয়ে গেছে। আপনি চাইলে মেক অফার করতে পারেন, যে এটা যার কাছে কেনা আছে তার কাছে একটা মেইল যাবে যে ভাই আপনারা এটা কিনছেন, আপনি এটা আমার কাছে সেল করে দেন। যে টুইটার যেভাবে x.com চলে গেল। ঠিক আছে, যেগুলো অ্যাভেলেবল আছে .2 অ্যাভেলেবল আছে, .inc আছে, তারপরে .network আছে, daraz.network, daraz.health, daraz.live, আর LSS এইগুলো অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তবে .com এর প্রাইসটা একটু বেশি লাগে। এই ডোমেইন নিয়েও কিন্তু হিউজ একটা বিজনেস হয়। কারণ আপনি একটা বিজনেস শুরু করবেন, আপনি দেখতেছেন যে আপনার একটা কলিগ বা যে কোনো একজন বিজনেস শুরু করতেছে, ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে, সরাসরি 1 কোটি টাকা অলরেডি ইনভেস্ট করছে বিজনেস স্টার্ট করতে, তার এখন ওয়েবসাইট লাগবে, সে তখন অবশ্যই .com ডোমেইনটা খুঁজবে। তখন সে কি করবে, যে আপনি যদি আগে জানতে পারেন যে না ওই ডোমেইনটা সে কিনবে, আমি এই ডোমেইনটা আগে কিনে রাখলাম, কিনে বললাম ভাই ওটা কিনতে গেলে আমার লাগতো 1 লাখ টাকা, আমি এখন বললাম না 10 লাখের নিচে আমি বিক্রি করবো না, মেক অফার। মেক অফার। এরকম তখন এরকম বিজনেসে ডোমেইন রিজার্ভ করে রাখে দেয়। এবং কি আপনার ডোমেইনের নাম যত ইউনিক হবে, নাম যত ছোট হবে, প্রাইস তত বেশি হবে, সো এই যে ক্যাচি হবে। তত ক্যাচি হবে। যে টুইটার যে x.com এ আসলে কি পরিমাণ খরচ করছে, এটা মনে করেন যে তারাই ভালো, কারণ সিঙ্গেল লেটার ডোমেইন, লেটার যত ছোট হবে প্রাইস তত বেশি হবে। এখানে যেমন .com গুলো আছে, daraz.com প্রাইস $29 না, .inc $498 পার ইয়ার। আবার সেম daraz.network $6। ডিফারেন্স কোথায়, যে আইএনসি টা আমার নেটওয়ার্ক বা হেলথ এগুলো থেকে একটু বেশি প্রায়োরিটি পায়, যেমন যে .io এগুলোর প্রাইস একটু বেশি থাকে, .io, .com, .net, .org অর্গানাইজেশন এগুলোর প্রাইস একটু বেশি থাকে। আর নাম যত ছোট হয়, যেমন কিছু ডোমেইন আছে আপনার 3 লেটার ডোমেইন ফর সেল, এই যে ব্র্যান্ড মানে 3 লেটার ডোমেইন নেম ফর সেল, তো প্রাইস দেখলে মনে করেন চোখ কপাল উঠে যায়। এই যে doz.com প্রাইস হলো প্রায় আচ্ছা, তাহলে ইনস্টিটিউশনে যে এগুলো থাকে, যেমন মানে এটা .viewlab.com, মানে এগুলো কিখান থেকে নেয়? না, মানে যদি এক্সিস্ট না থাকে, যদি অলরেডি কেউ না কিনে, তাহলে এগুলো থেকে নেমচিপ থেকে কিনতে পারবে। মানে কথার কথা কি এইসব ভাবে নেয় যে 3 লেটার যেটা? ধরেন যদি কেনা হয়ে যায় অলরেডি, হ্যাঁ। ইন কেস, এখানে ম্যাক্সিমাম যারা আছে এগুলো কিন্তু যারা ডোমেইন প্রোভাইড করে তাদের না, এটা আপনার আমার মতো কেউ থার্ড পার্টি একজন কিনে নিয়ে রাখা দিছে। কারণ আমি কিনে নিয়ে আমি প্রতি বছর বছর এটা রিনিউ করে 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 রাখতেছি, মানে ওই যে পালার মতো যেটা পালতেছি আমি রাখা, যখন বেচবো তখন বেশি তো একদম ওইরকম দামে বেচবো। বেচবো তখন ওরকম দামে বেচবো। এই জন্য যে 2,40,000, আরো বেশি, $2,40,000, এটা হলো $60,000, $1,92,000, $1,92,000 বাংলাদেশি টাকা, অনেক বেশি। h6x.com এদের থেকে আরো বেশি আছে। আপনার ফিল্টার অপশন দিলে ভালো হয়, যেমন $36,000, $70,000, $61,000, $2,16,300। আর নেমগুলো একটু বড় হলে প্রাইস গুলো একটু একটু কমে। 4 লিটার এগুলোর কিন্তু আবার হাই প্রাইস আছে, যে 4 লিটার মানে নাম যত ক্যাচি হবে, যে ভূমি.com 2,40,000, 2,40,000। ভালো প্রাইসে সেল হয় এগুলো। এগুলো কি কেউ যখন মানে কোম্পানির নামে এরকম দেয় বা ইয়ে করে, তখন মানে ওরা নামটা দেয় কেন? নষ্ট বলতে যে tufn.com, bhumi.com, এই ডোমেইন গুলো অলরেডি আছে। এগুলো কি ওরা মানে আইডিয়া করে তারপর দেয়? হ্যাঁ, এগুলো আন্দাজে বানাইছে, ও, মানে যে বানাইছে সে আন্দাজে বানাইছে যে এই নাম যদি কারোর সাথে নাম মিলে যায় তখন দিতে সে পারে। কিনবে। সে কিনবে। এই যে এখন ধরেন
কেউ যদি ধরেন আপনি আমি যদি জানতে পারি একটা ডোমেইন যদি আমি নরমালি কিনতে চাই, খালি ডোমেইন, এই যে where.com, এটা যখন তার জন্ম হয়েছে তখন যদি এটা আমি কিনতাম, আমার খরচ হতো কত জানেন? সর্বোচ্চ 1000 টাকা, বাংলাদেশি 1000 টাকা, বাংলাদেশি 1000 টাকা। এবং এই জিনিসটা উনি সেল করতেছে কত দেখেন? $1,80,000। এখন ইন কেস ধরেন টুইটার যখন x.com এ আসতে চাইছে, সে চিন্তা করছে আমার ডোমেইন লাগবে কি x.com, তার মানে x.com এটা একটা ডোমেইন না? এটা আমি যদি জন্মের পরে কিনতে যেতাম, ডোমেইনটা যখন তৈরি হয়েছে তখনই কিনতাম, কত লাগতো? 1000 টাকা। আর টুইটার যদি আমারে বলতো এটা আমি কিনতে চাই, আমি কি তাহলে তখন না কোটি এরকম একটা অ্যামাউন্টে তাকে সেল করতে হবে। ঠিক আছে, এখন যে হয়তো বা জানতে পারছে এজন্য কি করে, এইসব কোম্পানি যদি ইনকেস নাম চেঞ্জ করে, ইনকেস বাংলা লিংক তার লোগো চেঞ্জ করবে, যে কোনো কিছু হোক, চেঞ্জ করতে গেলে কখনো রিভিল করে না। তারা দেখবেন টুইটারে x.com কিন্তু দেখবেন অনেক আগে হয়তো বা তার রিজার্ভ করে রাখা চলে আসছে। পরে চিন্তা সে চেঞ্জ করার আগে চাইলে চেঞ্জ করতে হবে, তার আগে চিন্তা করা লাগবে ওই ডোমেইনটা আছে কিনা। ইনকেস যদি কেউ লিক হয়ে যায় যে না টুইটার তার নাম চেঞ্জ করে x.com এ যাইতেছে, ওটার দাম সবাই এই.com হ্যাঁ কিনে নেয়। ইনিশিয়াল অবস্থায় কিন্তু এত টাকা লাগে না। যে বাংলাদেশি কোনো সাইট আছে যে ইন্টেল ওয়েব হোস্ট, এটা বাংলাদেশি একটা সাইট, এটা আপনার ডোমেইন হোস্টিং দেয়, এটাও মোটামুটি ভালোই ডোমেইন হোস্টিং দেয়। এখানে যদি আমরা ডোমেইন দেখতে চাই, ধরেন আপনার নাম কি? ফারান। ফারান ফারান.com তো নাই, এটা থাকবে না। কেউ না কেউ নিয়ে রাখছে, যে আপনি চেক করতে চান কেউ নিয়ে রাখছে কিনা। এই দেখেন গোডাডি is for sale, ও গোল্ডের দিকে রাখছে এটা। এখন আপনি হয়তো এখানে রেজিস্ট্রেশন করে কোনো একটা অফার আপনি তাকে ইয়ে করতে পারেন, দিতে পারেন। আর যেগুলো অ্যাভেলেবল আছে নরমালি যদি থাকতো, তাহলে এই দেখেন রেভিও ডিল রেজিস্টার ইওর .com ডোমেইন এট অনলি 1199 টাকা। এখান থেকে আমি একটা ডোমেইন 2 বছর আগে কিনছিলাম 799 টাকা, এখন হয়তো প্রাইস একটু বাড়ছে 1199 টাকা। তখন যদি আমি জানতাম যে না টুইটার তার ডোমেইন চেঞ্জ করে x.com এ আসবে, তখন তো আমি 700 টাকা দিয়ে কিনে রাখতাম। এরাও কি করছে, এই চিন্তা করেই এই 3 লেটার ডোমেইন গুলা কিনে রাখছে। আর এগুলোর প্রাইস বাড়ার পিছনেও কারণ আছে, কারণ এটা আমি যে কিনবো ডোমেইন, এটাও কিন্তু আমার প্রতি বছর বছর রিনিউ করা লাগছে। এটা যে 1100 টাকা দিয়ে কিনছে না, এটা আবার একটা রিনিউ চার্জ আছে, রিনিউ চার্জটা লিখে দেয় নাই। এই যে এরকম কিনবেন $4, রিনিউ করতে হবে আপনার $29 আর ইয়ার না পার মান্থ পার ইয়ার। ইয়ারে $29, ডোমেইনের প্রাইস খুব বেশি রিনিউ করতে হয়, ইয়ে খুব বেশি হয়, $29 পার ইয়ার। কিনতে গেলে $4 পার ইয়ার। এটা হয়তো আমি 700 টাকা দিয়ে যদি কিনতাম, সেটা আমি যখন 799 দিয়ে কিনছি তখন রিনিউ আসলো 1200 টাকা করে। এখন হয়তো বা একটু বাড়ছে, কিন্তু যেটা প্রাইস আপনার 1199, রিনিউ হয়তো বা 1700-1800 এরকম। তারপরে যে এটা কিনছে ডোমেইনটা, তারও কিন্তু প্রতি বছর বছর রিনিউ করা করতে লাগছে, মানে পাঁচ হচ্ছে। তার ইনভেস্ট খরচ যাইতেছে। ঠিক আছে, অনেকে আবার কি করে এগুলা নিয়ে এটাতে একটা ওয়েবসাইট বানায় দিয়ে রাখে আপাতত সেল করার জন্য, dup.com, ওয়েবসাইট থেকেও তো টাকা আসে। অথবা এই যে লিজ দেয়, জমি জমা যেমন লিজ দেয়, ডোমেইন এরকম লিজ দেয়। সেল করতে আপনি চাইলে যদি কিনতে চান তাহলে $78,000, 78 না, $7,80,000, $7,80,000 দিয়ে একবার কিনতে পারবেন, অথবা পার মান্থে আপনার $34,125 দিয়ে রিনিউ লিজ দিতে পারবেন, মানে ভাড়া দিস দিস কি পার মান্থ না পার ইয়ার? পার মান্থ পার $34,000, মান্থ। পার মান্থ $34,000 রিনিউ করে দিতে পারবেন। এটা হলো আপনার ডোমেইনের জন্য। ঠিক আছে, ডোমেইন আর হোস্টিং। এখন এই ডোমেইন আর হোস্টিং দিয়ে আপনি যখন কোনো একটা সাইট রাখেন, তখন তো আপনার ওখানে একটা লাইভ সার্ভার চলে। ঠিক আছে, আমি যে বললাম কিছু কিছু জিনিস আছে আপনার এমনি ডাইরেক্ট ক্লিক করে চলে না, বাট সার্ভারে ঠিকই চলে। এখন টেস্টিং এর জন্য আমরা কি করতে পারি? টেস্টিং এর জন্য এখানে একটা এক্সটেনশন ইউজ হয়। এই যে এক্সটেনশন বানিয়েছিলাম এটা, এখানে সব এক্সটেনশন গুলো থাকে। এখানে ধরুন আমরা একটা এক্সটেনশন ইউজ করব, লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার, এটা ইনস্টল করে দিন। এটা কি করবে যে আপনার কোডটাকে এমন ভাবে রান করবে যে সার্ভারে থাকতে রান হলে যেমন হবে সেম টু সেম সেরকম। তাহলে আমরা টেস্ট করা যাবে যে সার্ভারে থাকলে কি রকম দেখাবে। এটা ইনস্টল হয়ে গেছে না, যখন কোনো একটা ইনস্টল হবে, মানে
এক্সটেনশন ইনস্টল হবে তখন কিছু অপশন পাবেন এক এক জায়গায়। যেমন গো লাইভের অপশনটা আপনার আসে এই জায়গায়, দেখেন নিচে একটা বাটন আসছে, এটা কিন্তু আগে ছিল না। এটা আমি যে এটা ইনস্টল করার পরে এই বাটনটা এখানে আসছে। ঠিক আছে, এখন আমি এক্সপ্লোরে চলে গিয়ে আমি যদি বলি গো লাইভ, এই পারমিশন চাবে অ্যালাউ। আর গো লাইভ কিন্তু অবশ্যই কোনো একটা এইচটিএমএল ফাইলে গিয়ে দেওয়া লাগে, কারণ কন্টেন্ট গুলো থাকে মূলত এইচটিএমএল, সিএসএস এর মধ্যে তো আমার ডিজাইন থাকে, মূল কন্টেন্ট এইচটিএমএল এ থাকে। ঠিক আছে, এই দেখেন আমার এই যেটা রানিং হইতেছে চলতেছে, পোর্ট নাম্বার 5500, সেটা অলরেডি রানিং আছে, যে এখানে ওপেন হয়েছে, এখানে চলতেছে। এটা আমি কাট করে ক্রোম ব্রাউজারে নিয়ে আসি। এখন যে লিংকটা পেস্ট করছিলাম এটা হলো আমার এই যে এখন কিন্তু আমার এখানে কোনো এখানে আইপি দেখাচ্ছে, যে আমি কোন ফোল্ডারের মধ্যে কোন ইয়ার মধ্যে কিসের মধ্যে আছি এমন কোনো ভ্যারিয়েবল স্ক্রিনে আইপি দেখাচ্ছে। আইপি হলো 127.0.0.1, এটা আমার সবসময় ফিক্স থাকে। লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস এটা 127.0.0.1, আর পাশে কোলন দিয়ে যেটা দেখতেছেন ওটা মনে করেন একটা পোর্ট নাম্বার থাকে। ধরেন একটা ডোমেইনের আন্ডারে যখন অনেকগুলা সাইট থাকে বা অনেকগুলো সফটওয়্যার একই জায়গা থেকে রান হয়, তখন আলাদা আলাদা, মানে ঘরের মতো একটা বিল্ডিং এর ভিতরে আলাদা 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 বাসা, বিল্ডিংটা হলো আমার টোটাল স্টোরেজটা, এর ভিতরে আলাদা আলাদা বাসা বাসা আলাদা আলাদা সফটওয়্যার কি ওয়েবসাইট আলাদা আলাদা রয়েছে। এখন লোকাল হোস্টটা অলমোস্ট এই পোর্টেই চলে 5500। আবার লারাভেল যদি রান করেন, লারাভেলের সার্ভার, তখন আপনার চলে হলো পোর্ট 8000, 5500 কিছু পোর্ট নাম্বার আপনার কমন থাকে, কমন পোর্টস। এগুলো তো মনে হয় যে এইচটিটিপিএল এইচটিপি এইচটিপিএস 44380808443532221। এখানে কি সব এইচটিটিপি পোর্ট একটি থাকবে? না, এইচটিটিপি নয়, এটার সাথে এইচটিটিপি এইচটিটিপিএস এর সম্পর্ক। এইচটিটিপি আর এইচটিটিপিএস টা মূলত কাজ করে আমার ওই এসএসএল টার জন্য। এসএসএল যদি না থাকে তাহলে এইচটিটিপি, এইচটিটিপি থাকবে না। থাকলে এসটিটিপি এস। এই যে লাস্টের এসটাই হলো আমার মনে হয় এসএসএল বোঝায়, যেটা লাস্টে এস আছে ওটার মানে ওটার সিকিউরিটি আছে। এই পোর্ট বিভিন্ন পোর্টে ওপেন হয়, তবে পোর্ট নিয়ে খুব একটা ইয়ে নেই, মানে সেটা বাই ডিফল্ট চলে আসে, মানে ফিক্স করাই থাকে যে লোকাল ডিভাইসের জন্য আমরা অলওয়েজ 5500 থাকে, লারাভেল যে ওপেন করলে 8000 থাকে। আবার নোট জেএস তে ওপেন করলে আপনার 5143 এরকম একটা ইয়ে থাকে, আলাদা আলাদা পোর্টে আলাদা আলাদা টোকেন সার্ভার। ঠিক আছে, এখন এই দুইটা কিন্তু সেম জিনিস, একটা আমার লোকাল ডিভাইসে আছে আর একটা আমার সার্ভারে আছে। একটা লোকাল ডিভাইস একটা সার্ভার। কিন্তু এখানে কোনো কিছু লিখি না, বডির মধ্যে একটা হেডিং 1 ট্যাগ বসে h1 লেখা দিলাম, হ্যালো, সেভ করছি না, আমার সার্ভার অটোমেটিক চলে আসছে। আর এখানে দেখতে হলে আমার রিলোড দিয়ে দেখাবে, এটা সার্ভার একটা সুবিধা, আমার রিলোড দেওয়া লাগে না, আপনি ওখান থেকে সেভ করলে অটোমেটিক এখানে আপডেট হয়ে যায়। ঠিক আছে, আর এই বয়লার প্লেটের মধ্যে আচ্ছা এগুলো তো বুঝতে পারছি, ডোমেন হোস্টিং এগুলো মোটামুটি এগুলো থাকে। আমরা প্যানেল যেটা করতে পারি, যে একটা সি প্যানেল থাকলে সি প্যানেল রেডিমেড দেখতে পারি, সি প্যানেল কিরকম থাকে, ওটার ভিতরে কেমনে আপলোড করে, ফোল্ডারটা কিরকম থাকে। এরকম একটা হোস্টিং প্যানেল দিবে, হোস্টিং প্যানেলে আপনার লগ ইন করে নিতে হবে। এটাকে বলা হয় আপনার ক্লায়েন্ট এরিয়া। আপনি যখন একটা ডোমেইন কিনবেন বা হোস্টিং কিনবেন, আপনাকে এরকম একটা ক্লায়েন্ট এরিয়া দিবে।
এরকম একটা প্যানেল দিবে। এইটা হলো আপনার হোস্টিংটা, ঠিক আছে? এখানে যেটা দেখছি সেটা হলো আমরা হোস্টিং থেকে আমি মানে আমার সার্ভিস নেওয়া আছে কোনটা, একটা ফ্রি হোস্টিং। আর এই যে নিচে একটা নাম দেখতেছেন না, সার্টিফিকেট জেনারেটর, এটা হলো এই নামটা আমি দিছিলাম আর কি, মানে আমাদের ইয়ার জন্য একটা অ্যাপস রাখার জন্য, টেস্ট করার জন্য সার্টিফিকেট জেনারেটর। আর এরপরে ডট এনবিএসকে ডট টপ, এটা ওনারা দিছে, ঠিক আছে? আর এই পুরোটা মিলে ডোমেইন হলো আমার সিকিউরিটি ডোমেইনটা, এটা হলো ডোমেইন। আর এই যে ওয়ান সার্ভিস, এটা হলো আমার হোস্টিং হোস্টিংটা, ঠিক আছে? আমি এখান থেকে যে লগ ইন টু সি প্যানেল, এটা একটা সি প্যানেল থাকে, এই যে সি প্যানেল লাইসেন্সেস police. সি প্যানেল আগে আমরা এরকম গেমিং লিংক বানাইতাম, মানে পুরোটা দেখাতাম, জাস্ট কিছু নাম টাম দিয়ে দিয়ে চেঞ্জ করতাম। Password transfer management. ভাই আপনাদের কটা মতো থাকে না ভাই? এটা মানে এটার জন্য এখানে একটা এক্সটেনশন দেওয়া থাকে, লাইভ সার্ভার। লাইভ সার্ভারটা ইনস্টল করে নিলে আমার এখানে একটা অপশন আসে গো লাইভ, এটা দিলে আমি সেম ভাবে দেখতে পারি। এখন যে এইটাতে যা দেখতেছি আমার সার্ভারে থাকলে যেমন লাগতো, সেম সেম আমার দেখতে পাচ্ছি। বুঝলাম। মানে এইখানে আউটপুটটা যে দেখতেছি, এটা হলো আমার লোকাল ফাইল থেকে। ও লোকাল ফাইলে সার্ভারটা সেম থাকতো। হ্যাঁ, এখানে সেম না, ধরেন এটা হলো এখানে যেটা দেখতেছি এটা হলো আমার লোকাল ড্রাইভে চলতেছে, এরকম লোকাল পিসিতে। আর এই জিনিসটাই, এই ফাইলটা যদি আমি সার্ভারে রাখতাম, মানে আমি ইচ্ছা হয় না যে আমি এটা সার্ভারে রাখতাম, তাহলে কেমন দেখাইতো, তাহলে কি কোনো কিছু চেঞ্জ হইতো কিনা, কোনো অন্যরকম দেখাইতো কিনা, এইটা দেখার জন্য মূলত এই লাইভ সার্ভার ডিজাইনটা। আচ্ছা। মানে এটাও কিন্তু আমার লোকাল ফাইলটাই চলতেছে, বাট এই ফাইলটা এজ এ সার্ভারে চললে কেমন দেখাইতো ওইটা আমার দেখাইতেছে এখানে, যে আপনার ফাইলটা সার্ভারে চললে এমন আসলে দেখাইতো। এরকম। তবে ইনিশিয়াল অবস্থায় তেমন কোনো ডিফারেন্স পাবেন না। আমি যে বললাম একটা কোনো কিছু যদি লিখি, এখানে যেমন দেখবেন, এখানে রিলোড দিয়ে যেমন দেখবেন, এখানে তেমন দেখবেন, কোনো ডিফারেন্স কিন্তু কোনো ডিজাইনটা নেই। ডিজাইন এটা এটা ডিজাইনের মধ্যে তেমন চেঞ্জ হয় না, চেঞ্জটা পাওয়া যাবে আপনার কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, কিছু ফাংশনালিটিসের ক্ষেত্রে। এটা আপনি ইনকেস চিন্তা করেন, আমি যদি একটা ফাইল রাখি, ধরেন ইমেজ আছে না, ইমেজ, এটা মনে হয় গ্রাফিক্স এর ক্লাস হয়, নাহলে মোশন ক্লাস, মোশন গ্রাফিক্স। তিনটা গাইড ছবি আছে। কারণ এইটা আমি নিয়ে ক্লাস 2 এর মধ্যে রাখলাম, নাম দিলাম কার ডট পিএনজি। এখানে একটা সিম্পল অ্যাঙ্কর ট্যাগ বসে, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ কি জিনিস? ওই যে আমার ইয়েটা বের করবে আর কি, ফোল্ডারে ঢুকে। না, এটা মূলত অ্যাঙ্কর ট্যাগটা মূলত কাজ করে যে আমরা থাকি না, যে কোনো একটা বাটনে যখন ক্লিক করি, যেমন এই যে এখানে, ও আচ্ছা, এটা এই যে এটা ক্লিক করলে আমার এটা পেজে নিয়ে এটা আসতেছে না, পেজে নিয়ে যাবে। ক্লিক করলে নিয়ে আসতেছে। আবার এই যে জিমেইল ক্লিক করলে আমার কোথাও নিয়ে যাবে, হ্যাঁ। এটাই মূলত আমার এই যে অ্যাঙ্কর ট্যাগ। ও আচ্ছা, এটার কারণে ওই পর্যন্ত যাওয়া যাবে। অ্যাঙ্কর ট্যাগের দুটো অংশ থাকে, একটা হলো যে আমি কোথায় ক্লিক করব, আর একটা হলো ক্লিক করলে আমার কই নিয়ে যাবে। একটা হলো কোথায় ক্লিক করবো, আর একটা হলো ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, দুটো অংশ।
ঠিক আছে? আর এই যে H3 হাইপার রেফারেন্স, ওই যে উপরে আমরা দেখছিলাম না, ওই যেন লিংক করতে গেলে হাইপার রেফারেন্স, মানে রেফারেন্সটা কোথায় লিংক করবো আমি, এই বিষয়টা এখানে থাকে। হাইপার রেফারেন্সের মধ্যে থাকে হলো আমার ক্লিক করলে আমার কই নিয়ে যাবে। আমি যদি এখানে ভিতরে লিখে রাখি যে ক্লিক এরকম ওকে ক্লিক করবো, দেখেন এরকম একটা বাটন চলে আসবে, ক্লিক করলে কোথাও নিয়ে যেতে আসছে? ও না, কারণ রেফারেন্স কি, ঠিক আছে? আমি যদি রেফারেন্স এখন বলে দিই যে www.google.com, আচ্ছা ক্লিক কি দাঁড়াবে? কিছু একটা তো অবশ্যই দেওয়া লাগবে, নাহলে ক্লিক করবে কোথায়? মানে এরকম কি নাম আছে না কথা, যেমন ক্লিক মি বা অন্য কিছু? হ্যাঁ, এখানে এখানে আপনার যা ইচ্ছা, যেমন অবশ্যই আমি এখানে জিমেইল লিখছি, জিমেইলে ক্লিক করলে জিমেইলে নিয়ে যাবে। আপনি যদি এখানে বলেন যে গুগল, তাহলে মনে এখানে কি আসবে? গুগল। ক্লিক করার পর আমাকে গুগলে নিয়ে যাবে, can.get google.com, লিংকটা মনে হয় পুরোপুরি আসে। আমরা গুগলের লিংকটা বসে কপি করে, এই যে এটা, ওই যে https লিখে গেছে, মানে ফুল লিংকটা আমার এখানে দিতে হবে। এই যে গুগলের যে লিংকটা ওটা জাস্ট বসাই দিচ্ছি। এখন গুগলের ফোল্ডার ঢুকলে আপনার ইয়েতে খুলে যাবে। এখন এই যে আমি যদি ব্যাক এসে রিলোড দেই, ক্লিক করব, ক্লিক করলে এটা কি ব্যাকএন্ড? না, এগুলো সবই ফ্রন্ট এন্ড, যা দেখতেছেন। কারণ এখানে তো কোনো লজিক নাই, এখানে সিম্পলি বলছি ক্লিক করলে নিয়ে যাবে। চেক করছে কিছু না, কোনো যদি অথেন্টিক। চেক করতো তাহলে ব্যাকএন্ড থাকতো। যদি এমন হয়তো যে ক্লিক করার পর সে আমার বয়স, ব্যাকএন্ড সবসময় আরো সিকিউর। ধর একটা লজিক থাকবে, কারণ এমন হয়তো যে আমি ক্লিক করার পর আমাকে জিজ্ঞেস করতেছে আপনার বয়স কত, আমি বললাম যে বয়স 12, তখন সে বলে যে না আপনার বয়স 18 বেশি না, আপনি এখানে ঘুরে যেতে পারবেন না। তখন বলতে পারতাম যে এখানে ব্যাকএন্ড আছে, কারণ একটা কিছু চেক করছে লজিক। কিন্তু এখন কিন্তু সে কিছু চেক করেনি, আমি দিছি, সে নিয়ে ক্লিক করতে চলে গেছে। এগুলো জাস্ট রিডিরেক্ট, মানে একটা জায়গা থেকে এক জায়গায় রিডিরেক্ট করে নিয়ে যাও, এটাই। এখন এই রিডিরেক্টের মাধ্যমে ফাইলও ডাউনলোড করা যায়। কারণ আমি এখানে হাইপার রেফারেন্সে google.com দিলাম না, দিয়ে কি করলাম, এই যে car.png ইমেজটা আছে না, এইটা বলে দিলাম car.png, এখানে বললাম যে ক্লিক টু ডাউনলোড, মানে ডাউনলোড করতে এখানে ক্লিক করে, ঠিক আছে? এরকম আসছে না? ক্লিক যদি করি এই যে গাইছে নতুন পেজ চলে আসছে, ডাউনলোড মানে ডাউনলোড, এখানে যদি আমি দেখি ইনস্ট্যান্স লেখা, এটা ডাউনলোড। ডাউনলোড, এর পাশে আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, ডাউনলোড ইকুয়ালস ডাউনলোড, এটাও একটা অ্যাট্রিবিউট, যেহেতু ইকুয়াল ডাবল কোটেশন। হাইপার রেফারেন্স হলো রেফারেন্সের জন্য, আর ডাউনলোড হলো কিসের জন্য? ফাইলটা ডাউনলোড করার জন্য। এই জিনিসটা অনেক সময় লোকাল হোস্টে অনেক সময় কাজ করে, অনেক সময় লোকাল হোস্টে কাজ করে না। কারণ আমি এখানে যদি ডাউনলোড দিই, নতুন পেজে আসছে না, এটা যদি আমি সার্ভারে এসে ডাউনলোড দিই, বুঝতে পারছেন? ও ঠিক ডাউনলোডে চলে গেছে। ডাউনলোড চলে গেছে। আমার কিন্তু আমি কোডে কোনো চেঞ্জ করছি না, কোড হ্যাঁ কিন্তু ওই খালি ডাউনলোড মানে এই চেঞ্জ করি, মানে এই দুই জায়গায় কোড কোনো ডিফারেন্স আছে না, একই ফাইল একই কোড, জাস্ট একটা আমার ডিভাইস থেকে চলতেছে আর এটা সার্ভার থেকে চলতেছে, বুঝতে পারছেন? আর অনেক কিছু এরকম আছে যেটা আমার ইয়েতে কাজ করে না, মানে লোকাল ডিভাইসে কাজ করে না। এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড নাই, আর এই অ্যাট্রিবিউটটা আমার লোকাল ডিভাইস বুঝে নাই যে এই জিনিসটা, সে লোকাল ডিভাইসে এই জিনিসটা বুঝে না এটার মানে কি, বাট সার্ভার এটার মানে বুঝে। সার্ভারটা ওপেন করলেন, সার্ভারটা ওপেন করছে আমার, এটা খালি যে ক্লিক করলে ক্লোজ করে দিলাম। আপনি যখন নরমালি ওপেন করবেন, এই যে কেটে দিছি একদম নাই কিছু, ও এটা কি এর সার্ভার? লোকাল ভিএস কোড। বিএস কোডের সার্ভার একদম ফ্রেশ না। হ্যাঁ, আপনি এখান থেকে এই যে এখান থেকে ক্লাস 2 এটা মনে করেন আমি ভিএস কোড ওপেন করে দিলাম, ঠিক আছে? আর এক্সটেনশন একবার ইনস্টল করলে বারবার থাকে, এটা একটু পরে যেটা বাটন চলে আসছে, ঠিক আছে? এটা আসবে না যদি আমার এখানে লাইভ সার্ভার ইনস্টল করা না থাকে, লাইভ সার্ভার, ঠিক আছে? এই যে এটা কিন্তু ইনস্টল করা আছে অলরেডি, এই জন্য এটা চলে আসছে। এটা পাবেন তো এই যে এক্সটেনশন, এখান থেকে ইনস্টল করে রেখে দেবেন, আর কোনো কাজ নেই ইনস্টল করে। এটা একবার ইনস্টল করলে সব প্রজেক্টের সাথে এটা কাজ করবে, ঠিক আছে? এখন যদি এটা আমি এই যে গো লাইভ লেখা আছে, এটা রান করলে সার্ভার রান হবে। লাইভ করলে দেখবেন আমার সার্ভার রান হচ্ছে, এই সার্ভার চলে আসছে, চলছে। ক্লিক করলে দেখেন অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে এখানে ইয়ে তো দেখেন ডাউনলোড হয়ে গেছে, যে ডাউনলোড চলে আসছে, ঠিক আছে? এগুলো আপনার ইউজ করা হয় ওই যে কিছু অ্যাডমিট কার্ডের ওয়েবসাইট থাকে না, অ্যাডমিট কার্ড দেখায় নিচে অপশন থাকে যে ডাউনলোড প্রিন্ট পিডিএফ বা ডাউনলোড অ্যাডমিট কার্ড, ক্লিক করে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যায়, এই কার্ড.png জায়গায় ওই পিডিএফ ফাইলটা ধরে, ও
ঠিক আছে তখন মানে আপনি একটা ফাইল বা ফাইল দিয়ে দেয় নোট দিয়ে দেয় তখন আপনি যখন ডাউনলোডে ক্লিক করেন আপনার অ্যাডমিট কার্ডটা আপনার বিস্তারিত আপনার নামে ডাউনলোড হয় ঠিক আছে আচ্ছা